Can you guys see my screen? Yes, sir. জি স্যার। ওকে, তো আমি এখন একটা নতুন মেথড আজকে প্র্যাকটিস করব। এটা আর কি একটু চিন্তা ভাবনা করে যেটা মনে হলো যে যেহেতু আমি বোর্ডে প্রচুর লেখালেখি করি এবং অনলাইনে আসলে বোর্ডে লেখার ব্যাপারটা কোয়াইট হার্ড। তো আমরা যেটা করব সেটা হচ্ছে আমি আপনার একটা ওভারঅল চ্যাপ্টার আউটলাইন বানিয়েছি আমার প্রেজেন্টেশনের ভেতরে। সো এই চ্যাপ্টার আউটলাইনের ভেতরে আমি হলো আপনাদেরকে লাইভ এই স্লাইডটা বানানোর চেষ্টা করে দেখব যে এটা কতটুকু ইফেক্টিভ হয়। স্লাইড বানানোর চেষ্টা বলতে যে আমরা যখন যেই টপিকটা যেভাবে পড়ছি সেখান থেকে যেই ক্রুশাল কি লাইনগুলো আছে সেই লাইনগুলোকে আমরা পিক করব। পিক করে আমরা ওটা স্লাইডে যতটা পারা যায় লিখে ফেলবো। আমি আগে থেকে স্লাইড লিখে তারপর আপনাদেরকে দেখাতে পছন্দ করি না, বিকজ আপনারা ওই জায়গাটাতে মানে ফিক্সেটেড হয়ে যাওয়ার একটা আশঙ্কা থেকে যায়। সো অফলাইনে যেহেতু আমি স্লাইড দিয়ে আসলে পড়াই না, অনলাইনেও স্লাইড দিয়ে পড়ানোর ব্যাপারটাতে আমি খুব একটা ইন্টারেস্টেড না। What I will request all of you is to keep the book open in front of you during the class, so that আমি কি বলছি না বলছি এই জায়গাগুলো আপনারা ধরতে পারেন বা রিলেট করতে পারেন। So I mean, first 4 to 5 minutes of this class, I will spend to actually talk about the background of this chapter. Last chapter তো আমরা একটা বেসিক ফান্ডামেন্টাল মানে অ্যাজ ইন ফাউন্ডেশনাল কিছু জিনিসপত্র পড়েছিলাম আগেই। আজকের চ্যাপ্টারে আমরা ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এন্ড অ্যানালিসিস, ফাইন্যান্সিয়াল অ্যানালিসিস এন্ড প্ল্যানিং এর যে আপনাদের সেকেন্ড অংশটা আপনাদের কোর্স আউটলাইনে দেখে থাকবেন, সেখানের অ্যানালিসিস পার্টটা আমরা দেখব। তারপরে নেক্সট লেকচারে আমরা চলে যাব হচ্ছে আপনার প্ল্যানিং এর পার্টে। সো অ্যানালিসিস এর পার্টে আমাদের যেটা বুঝতে হবে যে চ্যাপ্টারের এটা হলো গিটম্যানের চ্যাপ্টার 2। অ্যানালিসিস করতে গেলে আমরা কি নিয়ে অ্যানালিসিস করব, হোয়াট ইজ দ্য সোর্স অফ দি অ্যানালিসিস। তো আমি সোর্স একজন ফাইন্যান্সিয়াল ম্যানেজার হিসেবে আমার ফাইন্যান্সিয়াল অ্যানালিসিসের সবচেয়ে বড় সোর্স হচ্ছে এই জায়গাটা। আমি যে রেড বোল্ড এবং রেড করলাম সেটা হলো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট গুলো এবং এটার সাথে সংযুক্ত যে নোট গুলো আছে সেই নোটগুলো আপনাদের আসলে জীবনের সবচেয়ে ভালোবাসার জায়গা হয়ে যেতে হবে। ইউ নিড টু বি এবল টু ডেভেলপ your মানে an exclusive capacity to read and understand and interpret financial statements. সেই ধারাবাহিকতায় আমরা আজকের ক্লাসে আপনার এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট গুলো কারা, এদের এখানে কি কি থাকে এবং এগুলো ব্যবহার করে কি ধরনের অ্যানালিসিস করা সম্ভব সেটার একটা টোটাল রানডাউন দিব। তো শুরুতেই আমরা যেটা নিয়ে কথা বলতে চাই যে এই অ্যানালিসিস গুলো আসলে মানে কেন দরকার, কার জন্য দরকার, এটা একটু বোঝা দরকার। এটা বুঝতে গেলে the approach that we will take, মানে if we have to start with the why, the approach that we will have to take is the stakeholder approach. অর্থাৎ আপনি ফাইন্যান্সিয়াল ম্যানেজার হিসেবে যখন এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালিসিস করবেন তাহলে তো আপনি একজন মাত্র স্টেক হোল্ডার হলেন, তাই না? এর বাইরে দেয়ার আর আদার স্টেক হোল্ডার্স ইন দি কোম্পানি যারা কিনা বোথ ইনসাইড এন্ড আউটসাইড অফ দ্য কোম্পানি এক্সিস্ট করে, যেমন হচ্ছে আপনার ইনভেস্টার্স, এক্সটার্নাল ইনভেস্টার্স, আপনার সাপ্লায়ার্স, আপনার এরকম অনেকেই আছে, রাইট? সো এদেরকে এরা কেন এটা ব্যবহার করে সেটা বোঝাও আমাদের জন্য জরুরি। মানে এই বিভিন্ন ধরনের স্টেক হোল্ডাররা, আবার উইদিন দ্য কোম্পানি বিভিন্ন ডিপার্টমেন্ট কিভাবে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের এই পুরো জিনিসটার সাথে রিলেটেড, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস এন্ড অ্যানালিসিস এটার সাথে রিলেটেড, সেটাও আমাদের কিছুটা বোঝার জায়গা আছে। সো আমরা শর্টলি এটা একটু দেখে যাব, এটা নিয়ে অনেক সময় খরচ করব না হয়তো। আমি একটু আমাকে একটা সেকেন্ড সময় দিবেন, আমি অলরাইট। সো আমাদের এক্সটার্নালদের কথা যেটা বলছিলাম, আমাদের এটা কাজে লাগবে এক্সটার্নাল ইনভেস্টরের, যে কিনা আমার কোম্পানিতে ইনভেস্ট করবে। তার জানা দরকার যে আমার কোম্পানির ফাইন্যান্সিয়াল হেলথ কেমন, কারণ দিন শেষে কোম্পানির ফাইন্যান্সিয়াল হেলথের মাধ্যমেই আসলে বিজনেসের সব ধরনের অ্যাক্টিভিটিস ইন্টারপ্রিটেশন করা হয়। আবার আমার যদি এটা সাপ্লায়ার হয়, সাপ্লায়ার ডিসাইড করার চেষ্টা করে যে আমাকে ক্রেডিট দেওয়া যাবে কিনা, এটা
এটা যদি লেন্ডার হয়, ধরেন আপনি ওই যে আমি আপনাদেরকে ক্লাসে দেখিয়েছিলাম কর্পোরেশনের পার্টে মানে একটা অংশ কাজ করছে, আর হচ্ছে কর্পোরেট ফাইন্যান্সের যেই দুটো অংশ বলেছিলাম, একটা হচ্ছে কর্পোরেশন আর একটা হচ্ছে যারা ফাইন্যান্সিং করছে তারা। সো ফাইন্যান্সিং যারা করছে তারা আপনাকে ফাইন্যান্সিংটা করবে কিনা, লোনটা দিবে কিনা, এই ডিসিশনটা নেওয়ার জন্য কিন্তু আপনার এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটাই হচ্ছে বিগেস্ট সোর্স অফ ইনফরমেশন। দিন শেষে আপনার ব্যবসা যত ভালোই হোক, যত মানে আপনার মুখে কথাবার্তা যত ভালোই হোক, অফিস যত ঝাঁ চকচকে শান শওকতওয়ালা হোক না কেন, আপনার যদি ফাইন্যান্সিয়াল ঠিক না থাকে, স্টেটমেন্টস প্রিপেয়ার করা না থাকে, এবং স্টেটমেন্টে যা প্রিপেয়ার করা আছে সেটা যদি সাউন্ড ফাইন্যান্সিয়াল হেলথ ইন্ডিকেট না করে, তাহলে people will not, the financiers, they will not give you money. So external, আমার আসলে এটা কেন লাগবে, start with why. External stakeholders কারা, আমার এখানে investors, creditors, and then investors, creditors, suppliers. সাপ্লায়ারও কিন্তু আপনার সাথে ব্যবসা করবে কিনা, আপনাকে বাকিতে মাল দিবে কিনা, সেটাও তাদের জন্য একটা মাথা ব্যথার বিষয়। সো গ্লোবালি যেটা হয়, সাপ্লায়াররা সাধারণত সফিস্টিকেটেড সাপ্লায়াররা, তারা এই ধরনের স্টেক হোল্ডার, এই ধরনের স্টেটমেন্ট গুলোকে অ্যাক্সেস করে সেটা বোঝার চেষ্টা করে আপনার ইয়া কেমন। বাংলাদেশে এটা প্র্যাকটিস এখন অনেকটা কম, বাট আপনারা এই প্র্যাকটিসটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন, সেটা একটা বড় চিন্তার জায়গা, আশাবাদের জায়গা। ইন্টারনালের এক্সটার্নালের পরে আমরা ইন্টারনাল স্টেক হোল্ডার্সে ঢুকে যাই। ইন্টারনাল স্টেক হোল্ডারের এই জায়গাটাতে আমার যেখানে আমরা বলছি যে বিভিন্ন ডিপার্টমেন্ট অফ দ্য অর্গানাইজেশন কিরকম, আমার একদম অ্যাকাউন্টিং থেকে যদি আমি শুরু করি, অ্যাকাউন্টিং, তারপরে আপনার ইনফরমেশন সিস্টেমস, তারপরে আপনার জেনারেল ম্যানেজমেন্ট, তারপর প্রবাবলি ইভেন মার্কেটিং কেন গুরুত্বপূর্ণ এটাও খুবই আলাদা করে বোঝা দরকার আছে, এন্ড অপারেশনস। এই যদি 4-5টা ধরি আমরা, অ্যাকাউন্টিং এর জন্য এই চ্যাপ্টার এই জন্য গুরুত্বপূর্ণ বিকজ আপনার এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের প্রিপারেশনের কাজটা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টেরই কেউ না কেউ করবে, রাইট? আপনার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট আপনাকে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশনের মেইন দায়িত্বটা তাদের উপরেই থাকবে। আপনার ইনফরমেশন সিস্টেমস, এই যে ধরেন অ্যাকাউন্টিং এর লোকজন যে আপনার বানাবে, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করবে, তারা এই ইনফরমেশন গুলা পাবে কোথা থেকে? ইনফরমেশন গুলাকে ডেটা ক্যাপচার করা, প্রপার সিস্টেমে এই জিনিসটাকে নিয়ে আসা, এই জিনিসটা আবার হচ্ছে কারা করবে? ইনফরমেশন সিস্টেমস ডিপার্টমেন্ট করবে। জেনারেল ম্যানেজমেন্ট কি করবে? জেনারেল ম্যানেজমেন্ট করবে হচ্ছে আপনার মানে আপনার এই ফাইন্যান্সিয়াল ডেটা ব্যবহার করে কোম্পানির স্ট্র্যাটেজিক ভিশন ক্রিয়েট করা, কোম্পানির বিজনেসকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। মার্কেটিং এর কাজটা কি? মার্কেটিং যেমন ধরেন আপনার আপনার ইনকাম স্টেটমেন্টের শুরুর লাইনটাই হচ্ছে সেলস রিলেটেড, রাইট? সো সেলস এর প্রাইমারি রেসপন্সিবিলিটি লাইজ উইথ the marketing and sales department. By the way, sales মানে marketing না, marketing মানে sales না। Marketing and sales দুইটা আলাদা দুইটা কনসেপ্ট। এটাও আপনাদের as a good business leader, good finance leader, এটা আপনাদের জানা থাকা উচিত। আমি আবারও বলছি, মার্কেটিং মানেই সেলস না, সেলস মানে মার্কেটিং না। মার্কেটিং এবং সেলস দুইটা আলাদা দুটো জিনিস, এবং সেলস ইজ জাস্ট আ স্মল সাবসেট অফ দ্য এন্টায়ার মার্কেটিং প্রসেস। এটা আপনারা মাথায় রাখবেন। আমার ধারণা 110 নম্বর কোর্সে আপনারা এটা পড়েছেন, আমি জাস্ট একটু রিমাইন্ডার দিলাম। তো মার্কেটিং ডিপার্টমেন্ট যদি আপনি অ্যাজ আ ফাইন্যান্স ম্যানেজার আপনার সাথে ঘনিষ্ঠভাবে কাজ না করে, প্রাইসিং স্ট্র্যাটেজি নিয়ে আপনার সাথে ডিরেক্টলি কাজ না করে, ডিমান্ড প্ল্যানিং নিয়ে আপনার সাথে কাজ না করে, তাহলে আসলে আপনার জন্য দেখা যাবে যে কোম্পানির ফাইন্যান্সিয়াল হেলথ চাইলেও ভালো করা সম্ভব হবে না। বিকজ আপনারা মাথায় রাখবেন, ফাইন্যান্সের লোক হচ্ছে টাকা কন্ট্রোল করার কথা, বা টাকা কন্ট্রোলও ঠিক না, অ্যালোকেট করার রেসপন্সিবিলিটি তার, কিন্তু কোম্পানির দিন শেষে চলবে কিন্তু আসলে সেলস এর মানে কারণে। আপনার যদি সব ঠিকঠাক থাকে কিন্তু আপনার সেলস ডিপার্টমেন্ট পারফর্মস পুয়ারলি, তাহলে আপনার এত অ্যানালিসিস জেনে আসলে কোনো লাভ হবে না। তো আমি আপনাদেরকে যাদেরকে পড়াচ্ছি, আপনাদের মাথায় এই জিনিসটা স্ট্রংলি আমি ইনপুট দিয়ে দিতে চাই যে দয়া করে মেহেরবানি করে কখনো নিজেকে এই চিন্তায় নিবেন না যে আমি ফাইন্যান্স বলেই আমার কাছে সব পাওয়ার, আমি সব বুঝি। ফাইন্যান্স ম্যানেজারের এটা একটা বড় বৈশিষ্ট্য যে সে অন্যদের সাথে কি করে কাজ করতে হয় সেটা খুব ভালো মতো বোঝে, এবং কোন ফাংশনের রোল কতটুকু ইম্পর্টেন্ট, কতটা ইম্পর্টেন্ট সেটা যেন সে বুঝে। এটা একটা মেজর জিনিস। এবং অপারেশনস ডিপার্টমেন্ট, দেখেন আপনি সেলস এর জন্য খুব ভালো ভালো পলিসিস ডিজাইন করলেন, খুব চমৎকার ক্যাম্পেইনস ডিজাইন করলেন, মানুষজন আপনার কাছ থেকে কেনার জন্য একদম উন্মুখ হয়ে আছে, কিন্তু
আপনি গিয়ে কি করতে পারছেন না, আপনি প্রোডাক্ট সাপ্লাই করতে পারছেন না, বিকজ র মেটেরিয়ালস কিনে নিয়ে এসে আপনার যে ডিপার্টমেন্ট এটাকে প্রসেস করে, অপারেশনস ডিপার্টমেন্ট বলে এটাকে, র মেটেরিয়ালস যারা পারচেজ করে নিয়ে এসে প্রসেস করে তারপরে এটাকে ডিস্ট্রিবিউশনের ব্যবস্থা করে, এই অপারেশনস ডিপার্টমেন্ট ঠিক মতো ফাংশন করতে পারছে না। ঠিক আছে, সো এই জিনিসটা হচ্ছে যে আপনাদেরকে আলাদা করে খেয়াল রাখা দরকার যে এদের প্রত্যেকেই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের জন্য আপনার সাথে কাজ করবে, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট নিয়ে অ্যানালিসিস করবে, আপনি অ্যানালিসিস করবেন আপনার সাথে। তারপর আমরা চলে যাব এমডিএমএ। দেখেন আপনাদের চ্যাপ্টারের শুরুর দিকেই আছে স্টক হোল্ডার্স রিপোর্ট নামে একটা জিনিস। সো আপনাদেরকে আমি যে লাস্ট যে ক্লাসে স্যার এটা তো চ্যাপ্টার 3 না? জি স্যার, এটা মেবি চ্যাপ্টার 3। আচ্ছা, হতে পারে আপনাদের চ্যাপ্টার 3, আমার বইতে চ্যাপ্টার 2, এটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এন্ড অ্যানালিসিস। চ্যাপ্টার নাম্বার নিয়ে আমরা কনফিউজড না হই, আমরা ডিসকাশনে থাকি। সো ম্যানেজমেন্ট ডিসকাশন এন্ড অ্যানালিসিস স্টক হোল্ডার্স রিপোর্ট নামে একটা জিনিস করা হয়। এই স্টক হোল্ডার রিপোর্টে যেটা করে সেটা হচ্ছে যে আপনার এটা ম্যানেজমেন্ট সাধারণত একটা ডিসকাশন করে। এটা আমি আপনাদেরকে ক্লাসে যেদিন বিএসআরএম স্টিলের অ্যানুয়াল রিপোর্ট নামায় দেখাইছি ওই দিন আপনাদেরকে দেখিয়েছিলাম। সো এই ম্যানেজমেন্ট ডিসকাশন এন্ড অ্যানালিসিস, এটা থেকে আপনার আসলে ওই বছরের স্টোরিটা, আপনার যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা প্রিপেয়ার করা হয়েছে, সেই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের পেছনের গল্পটা কি আসলে ওই বছরে, মানে একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কি, একটা এন্টায়ার ইয়ারের ডেসক্রিপশন অফ দ্য বিজনেস অ্যাক্টিভিটিস ইন নাম্বারস, তাই না? তো এই নাম্বারস এর পেছনের গল্পটা ওই বছরে কি ছিল সেটা আপনাকে দেখায় হচ্ছে এই যে ম্যানেজমেন্ট ডিসকাশন এন্ড অ্যানালিসিস। এটা বাংলাদেশে অনেক সময় চেয়ারম্যানস মেসেজ বলে, তারপরে ডিরেক্টরস মেসেজ বলে, এরকম ডিরেক্টরস মেসেজ ইত্যাদি ইত্যাদি এইসব নামে ডাকা হয়। তো এইটাতে কি কভার করা হয়, এটাতে যেটা কভার করা হয় এটা একটা ম্যানেজমেন্ট কমিউনিকেশন, এটা কমিউনিকেশন ফ্রম দ্য ম্যানেজমেন্ট টু দ্য ম্যানেজমেন্ট কমিউনিকেশন টু দ্য ইনভেস্টর্স বা এক্সটার্নাল পার্টিস। এটা কি কভার করে, এটা কভার করে হচ্ছে ইভেন্টস দ্যাট হ্যাড দ্য বিগেস্ট ইম্প্যাক্ট বা ইফেক্ট অন দ্য ফার্ম ডিউরিং দ্য ইয়ার। এইটা ওখানে সাধারণত ডিসক্রাইবড হয়ে থাকে। আচ্ছা, এটার সাথে অলসো কি ডিসকাস করে, অলসো ডিসকাসেস ম্যানেজমেন্ট ফিলসফি। ম্যানেজমেন্ট ফিলসফিটা ডিসকাস করে যে ওনারা কি ফিলসফিতে আলটিমেটলি জিনিসটা করেছে। স্ট্র্যাটেজিস, পুরা স্ট্র্যাটেজি কখনো এখানে ডিসক্লোজ করা থাকে না, মোটামুটি থাকে। অ্যান্ড অ্যাকশনস, বাংলাদেশে আপনি যদি খেয়াল করে দেখেন যে গত বছর তারা কোন কোন সিগনিফিক্যান্ট জিনিসপত্র করেছে সেটার একটা ডেসক্রিপশন এখানে থাকে। অ্যাকশনস প্লাস প্ল্যানস ফর দ্য কামিং ইয়ার, এটা হচ্ছে ম্যানেজমেন্ট ডিসকাশন এন্ড অ্যানালিসিস। এই ম্যানেজমেন্ট ডিসকাশন অ্যানালিসিসের পরপরই আমরা সাধারণত অ্যানুয়াল রিপোর্টে আপনারা দেখতে পাবেন যে 4টা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের একটা অংশ থাকে। সো আপনারা অলরেডি জানেন যে 4টা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কি। একটা হচ্ছে ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, তারপরে আপনার স্টেটমেন্ট অফ রিটেইনড আর্নিংস বা চেঞ্জেস ইন ওনার্স ইকুইটি, এটা বেসিক্যালি ইকুইটি স্টেটমেন্ট। আর লাস্টে হচ্ছে খুবই ইম্পর্টেন্ট স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোস। ওকে, এই 4টার পরে এখন তাহলে আমাদের কাজ হচ্ছে এদের প্রত্যেকের চেহারা দেখে ফেলা। আমি চেহারা দেখানোর জন্য যে ঢোকার আগে আমাদের অন্যান্য কাজ আছে, আমরা ওগুলো একটু সেরে আসি। আর লাস্টের ক্লাসটাতেও আমি আমার যতটুকু মনে পড়ে আপনাদেরকে আমি খুব ডিটেইলসে নোটস টু দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট নিয়ে কথা বলেছি। 4টা স্টেটমেন্টেরও আমি চেহারা দেখিয়েছিলাম জাস্ট। এখন আমরা আস্তে আস্তে এগুলাকে ইউজ করাতে ঢুকে যাব। আচ্ছা, এই হলো আমার এতক্ষণ যা যা বলেছি আমরা, এগুলো হলো সোর্সেস অফ ফাইন্যান্সিয়াল ইনফরমেশন। যেই জিনিসগুলো ম্যানেজমেন্ট ডিসকাশন এন্ড অ্যানালিসিস হচ্ছে সোর্স অফ ফাইন্যান্সিয়াল ইনফরমেশন। তারপরে 4টা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট হলো আপনার সোর্স অফ অ্যানালিসিস ম্যানেজমেন্ট ইনফরমেশন।
and notes to the financial statement, এগুলা হলো আপনার biggest sources of management financial information. এই এই কথাগুলো আপনাদেরকে অলরেডি আমি বলে দিয়েছি, জাস্ট একটু রিমাইন্ডার দিয়ে রাখলাম, এটা নতুন কোনো কথা বলছি না আমি। হ্যাঁ, আমাদেরকে যেটা বুঝতে হবে, সোর্স তো এতক্ষণ আমি বুঝে গেছি, এই 9 নম্বর স্লাইড পর্যন্ত আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের সোর্স বুঝে গেছি। এখন তাহলে এই সোর্সের জিনিসপত্র নিয়ে আমরা অ্যানালিসিসটা আসলে কি করব, সেটাই হচ্ছে আমাদের এই মুহূর্তেকার মেইন দেখার বিষয়। সো বিফোর উই স্টার্ট, আমি আপনাদেরকে একটা জিনিসই দেখাতে চাই, সেটা হলো যে আমরা ধরেন একটা স্ট্যান্ডার্ড অ্যানুয়াল রিপোর্টের থেকে আমরা স্টেটমেন্ট গুলো আরেকবার একটু দেখবো যে সাধারণত কি কি ধরনের আইটেমস এই স্টেটমেন্ট গুলোতে থাকে। আমরা আরেকবার একটু দেখবো। একটু আমি শেয়ারিং পজ করছি একটা সেকেন্ড। অলরাইট, দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে? জি স্যার। আচ্ছা, এটা তো আমরা অলরেডি একটা আপনাদেরকে এন্টায়ার অ্যানুয়াল রিপোর্ট আগেও দেখিয়েছি, আমি আরেকবার দেখাচ্ছি, আরেকবার চট করে দেখে ফেলবো। আমরা শুধু দেখে ফেলি যে এখানের মধ্যে আমাদের চেনা জানা জিনিসটা কোথায় আছে। ব্রিফ প্রোফাইল, কর্পোরেট পোর্টফোলিও, শেয়ার হোল্ডিং স্ট্রাকচার, প্রোডাক্টস এন্ড সার্ভিসেস, পারফরম্যান্স ইন্ডিকেটর, তারপরে আপনার এই যে মেসেজ ফ্রম দ্য ডেস্ক অফ চেয়ারম্যান, ডিরেক্টরস রিপোর্ট টু দ্য শেয়ার হোল্ডার। দেখা যাচ্ছে এটা স্ক্রিনে? জি স্যার। আচ্ছা, আরো একটা সেকশন ওরা অ্যাড করেছে, দেখেন, ম্যানেজিং ডিরেক্টরস রিভিউ, দেখেছেন? আরো একটা আছে, রিস্ক ফ্যাক্টরস এন্ড ম্যানেজমেন্ট পারসেপশন অ্যাবাউট দ্য রিস্কস। এই তিনটা জিনিস গুড সোর্সেস অফ ফাইন্যান্সিয়াল ইনফরমেশন ফর আস। স্ট্র্যাটেজি বুঝবো, এটা বুঝবো, ওটা বুঝবো, বিকজ দেখেন ফাইন্যান্সিয়াল নাম্বারস এর পেছনের স্টোরি গুলাই এই জিনিসগুলো বলে দেয়, এবং পেছনের স্টোরি যদি আমরা বুঝতে না শিখি তাহলে আসলে ফাইন্যান্সিয়াল নাম্বারস আমরা ঠিক মতো ইন্টারপ্রিটেশন শিখবো না। এরপরে দেখেন আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস এলাম। সো এমজিএল বাংলাদেশের এই যে অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস 108 নম্বর পেজে চলে যাব, সেখান থেকে আমরা কিছু স্যাম্পলস দেখে ফেলবো। দেখেন, কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, তার মানে এটা কোন 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 জিনিস, কোন স্টেটমেন্টটা? ব্যালেন্স শিট স্যার। ব্যালেন্স শিট। সো আপনারা অলরেডি জানেন যে ব্যালেন্স শিটে কি কি আইটেমস থাকে। আমি একটা বাংলাদেশি রিয়েল লাইফ কোম্পানি ধরে দেখাচ্ছি, প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টস। এটা তো আপনারা অলরেডি এটার সাথে পরিচিত থাকার কথা। বেসিক্যালি আমার ফিক্সড অ্যাসেটস বলতে আমরা যেটাকে মিন করি সেটা। ইনট্যাঞ্জিবল কিছু অ্যাসেটস এর ওখানে জিনিস আছে। ক্যাপিটাল ওয়ার্ক ইন প্রগ্রেস বলতে মিন করে হলো আপনার এই যে যেই ক্যাপিটাল এক্সপেন্ডিচার গুলো আপনার প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টে কনভার্টেড এখনো হয়নি, মানে কাজ কমপ্লিট হয়নি, এখনো কাজটা চলমান আছে, কিন্তু মানে সেটাকে এটা ইনভেন্টরির একটা ইয়া হয় না, WIP, ওয়ার্ক ইন প্রগ্রেস। তো ইনভেন্টরির না, এটা হচ্ছে ক্যাপিটাল ওয়ার্ক ইন প্রগ্রেস, তার মানে এটা দিয়ে একটা ফিক্সড অ্যাসেট ইনভেস্টমেন্ট হচ্ছে, 141 কোটি টাকার একটা ফিক্সড অ্যাসেটের ইনভেস্টমেন্ট ছিল। এইখান থেকেই যে অংশের কাজ হয়ে যাবে, ধরেন এখান থেকে 41 কোটি টাকার কাজ হয়ে গেছে, তাহলে এইটা ট্রান্সফার হয়ে চলে যাবে কোথায়? প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টস এর এই জায়গাটাতে। এখানে যে 510 কোটি টাকার একটা অ্যাসেট বেজ আছে, এটার সাথে আরো 41 কোটি টাকা অ্যাড হয়ে যাবে। ইনভেস্টমেন্ট ইন সাবসিডিয়ারি, এটা একটা ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট, এটা রিয়েল ইনভেস্টমেন্ট না। ক্যাপিটাল ওয়ার্ক ইন প্রগ্রেস, এটা হলো রিয়েল ইনভেস্টমেন্ট, মানে বাড়ি ঘর, দালান কোঠা, ইকুইপমেন্ট, মেশিনারি, এগুলো কেনা। আর ইনভেস্টমেন্ট ইন সাবসিডিয়ারি মানে হলো আমি একটা ইনভেস্টমেন্টের জন্য টাকা দিচ্ছি, একটা সাবসিডিয়ারি বানানোর জন্য তাকে ক্যাপিটাল সাপ্লাই করেছি, সেটা সেখানে 18 কোটি টাকার একটা ইনভেস্টমেন্ট এখানে দেখাচ্ছে। আর হলো ইনভেস্টমেন্ট ইন বন্ডস এন্ড শেয়ারস। সো ইনভেস্টমেন্ট ইন বন্ড এন্ড শেয়ারস মানে হলো অন্যান্য বিভিন্ন কোম্পানির ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টে ইনভেস্টমেন্ট করেছে, মানে ধরেন হয়তো অন্য কোম্পানির একটা পাবলিকলি অ্যাভেলেবল কোম্পানির বন্ড কিনেছে, বা একটা পাবলিকলি অ্যাভেলেবল কোম্পানির শেয়ার কিনেছে, এরকম ইনভেস্টমেন্ট আছে 7,62 লাখ টাকা। স্যার, ইনভেস্টমেন্ট ইন সাবসিডিয়ারিটা একটু বলুন স্যার। সাবসিডিয়ারি বলতে Subsidiary. এমন কিছু কোম্পানি যাদের মেজরিটি ওনারশিপ এই কোম্পানির কাছে থাকে। সাবসিডিয়ারি, আপনারা কি সাবসিডিয়ারি কনসেপ্টের সাথে পরিচিত?
না হলে মানে পরিচিত না হলে এটা নিয়ে এখন বেশি পেইন নেওয়া দরকার নেই। এটা আপনাদেরকে সামনে একটা কোর্সে পড়ানো হবে। সাবসিডিয়ারি কোম্পানি, অ্যাসোসিয়েট কোম্পানি, সিস্টার কনসার্নস এইরকম জিনিসপত্র সামনে পাবেন। মানে ওর সাবসিডিয়ারি কোম্পানিগুলোতে ইনভেস্টমেন্ট করছে, ওইটাই ওর ব্যালেন্স শিটে দেখাচ্ছে। দেখাতে হয়, হ্যাঁ। আচ্ছা, জি, স্যার অন্য কোম্পানির বন্ড এন্ড শেয়ার কিনছে, এটা তো স্যার ফিক্সড অ্যাসেট না, রাইট স্যার? এটা নন কারেন্ট, এই কারণে দেখেন আমরা শব্দটা ফিক্সড বলে ব্যবহার হয়নি। কি কি করা হয়েছে দেখেছেন? স্যার উপরেরটা ইনভেস্টমেন্ট ইন বন্ডস এন্ড শেয়ারস, এটা কি স্যার না, ফিক্সড অ্যাসেট? না, এটা ফিক্সড অ্যাসেট না। জাস্ট ফিক্সড অ্যাসেট, ইনভেস্টমেন্ট হবে। হ্যাঁ, ওরা তো বলে নাই যে এখানে ফিক্সড অ্যাসেট। ফিক্সড অ্যাসেট কোথাও লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন এই এন্টায়ার জায়গার ভিতরে কোথাও? No, sir. No, sir. ফিক্সড অ্যাসেট বলতে এই যে মিন করা এই যে ফার্স্ট লাইন আইটেমটা যেটা, সেটাই হচ্ছে আপনার একমাত্র ফিক্সড অ্যাসেট। আর এই যে ক্যাপিটাল ওয়ার্ক ইন প্রগ্রেসের যে অংশটা যখন কমপ্লিট হয়ে যাবে, সেই অংশটা ট্রান্সফার হয়ে যখন এখানে চলে আসবে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টস এ, তখন সেটা হয়ে যাবে ফিক্সড অ্যাসেট। বোঝা গেল? স্যার এখানে স্যার কনসলিডেটেড শব্দটার সাথে পরিচিত না আর কি, মানে স্যার কনসলিডেটেড বলতে আসলে কি বোঝানো হয়েছে? আচ্ছা, আপাতত এটা আপনার মাথা ব্যথার বিষয় না, এটা আমরা পরেও মানে ডিসকাস করতে পারবো। কনসলিডেটেড এক কথায় উত্তর দিতে গেলে যেটা, সেটা হলো ওর মাল্টিপল মানে যেই কোম্পানির মাল্টিপল সাবসিডিয়ারিজ থাকে বা একটা মানে সাবসিডিয়ারি কোম্পানি থাকলে, অ্যাসোসিয়েট কোম্পানি থাকলে, তখন সেটাকে একসাথে করে যখন সবারটা অ্যাকাউন্টিং বিভিন্ন স্ট্যান্ডার্ড ফলো করে রিপোর্টিং করা হয়, সেটাকে বলা হয় হলো কনসলিডেটেড স্টেটমেন্ট। ঠিক আছে? জি স্যার। জি, এইগুলো আপনার আপাতত মানে না বুঝলেও চলবে, আপনি আইটেম গুলো দেখে রাখেন। হ্যাঁ, কারণ এগুলো শেখার জন্য সামনে আরো কোর্স আছে, এগুলো নিয়ে প্রবলেম নেই। আমার এই কোর্সে যেগুলো শেখার দরকার সেগুলো শেখার চেষ্টা করি। দেখেন ইনভেন্টরিজ আছে, তারপরে ট্রেড এন্ড আদার রিসিভেবলস আছে, ইন্টার গ্রুপ অর কোম্পানি রিসিভেবলস আছে, মানে ওর কোম্পানি থেকে অন্য কোম্পানিকে প্রবাবলি ধারটা দিয়ে থেকে থাকবে 3 মাস 6 মাসের জন্য। অ্যাডভান্সেস, ডিপোজিটস এন্ড প্রিপেমেন্টস, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, এটা গভর্নমেন্ট এটা বাংলাদেশের জন্য ইউনিক একটা আইটেম। গভর্নমেন্টকে আগে থেকে টাকা দিয়ে রাখতে হয়, মানে ইনকাম ট্যাক্সের টাকাটা এআইটি বলে, এআইটিটা আগে থেকে হয়তো দিয়ে রাখতে হয়েছে 122 কোটি টাকার। ইনভেস্টমেন্টস ইন ফিক্সড ডিপোজিটস, এই ফিক্সড ডিপোজিট গুলার টেনিওর কত দিনের হওয়ার কথা ম্যাক্সিমাম বলেন তো দেখি? স্যার 1 ইয়ার। লেস দ্যান 1 ইয়ার, হ্যাঁ ম্যাক্সিমাম 1 ইয়ার হবে। সো কারণ এই কারণে দেখেন এটা কারেন্ট অ্যাসেটের আন্ডারে চলে এসেছে, ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্স এরকম একটা জিনিস করে এটা টোটাল অ্যাসেট হিসেবে দেখানো হয়েছে। আর ইকুইটি এন্ড লায়াবিলিটিজ, তাহলে তো স্যার এটা ডিমান্ড ডিপোজিট, তাই না স্যার? নট নেসেসারিলি, এটা টাইম ডিপোজিটও হতে পারে, 3 মাস 6 মাস 9 মাসের টাইম ডিপোজিটও হয়। টাইমের ভিত্তিতে যেটা করা হয় সেটাই হচ্ছে টাইম ডিপোজিট। আর ডিমান্ড ডিপোজিট হচ্ছে আমি চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে ক্যাটাগরির জিনিস। ডিমান্ড ডিপোজিট যদি ধরেন, এইটা হচ্ছে ডিমান্ড ডিপোজিট। এই যে দেখেন ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্স। স্যার ক্যাশ ইকুইভ্যালেন্ট কি চেক বোঝাচ্ছে? না, ক্যাশ ইকুইভ্যালেন্ট বলতেই বোঝানো হচ্ছে কারেন্ট অ্যাকাউন্টে যে টাকাটা থাকবে, ডিমান্ড ডিপোজিট। ডিমান্ড ডিপোজিট কি সিনোনিমাস বলা যায়? ক্যাশ ইকুইভ্যালেন্টের সাথে ডিমান্ড ডিপোজিট সিনোনিমাস বলা যেতে পারে। ডিমান্ড ডিপোজিট আর কারেন্ট অ্যাকাউন্ট কি সেম জিনিস? হ্যাঁ, মানে কিছু এদিক ওদিক হয়তো থাকলেও থাকতে পারে। আমি ওই টেকনিক্যালিটিস এত ডেপথে এই মুহূর্তে আমার মনেও নাই, কিন্তু সিমিলার জিনিস এগুলো। আচ্ছা, ঠিক আছে, তারপরে আমরা আগাই। ইকুইটি এন্ড লায়াবিলিটিজ এর এখানে শেয়ার ক্যাপিটাল আছে, শেয়ার প্রিমিয়াম, শেয়ার মানি ডিপোজিট, রিটেইনড আর্নিংস, এগুলো তো আপনারা মোটামুটি সবাই পরিচিত কম বেশি। আমি জাস্ট তাও একটু মনে করাই দিচ্ছি। শেয়ার ক্যাপিটাল বেসিক্যালি কোম্পানির ফেস ভ্যালুতে, মানে কোম্পানির শেয়ার ইস্যু করা হয়েছে সেটা ফেস ভ্যালুতে যে টাকাটা ছিল, যে টাকাটা নেওয়া হয়েছে, সেটাই হচ্ছে আপনার শেয়ার ক্যাপিটাল। আর ফেস ভ্যালুর অতিরিক্ত যে টাকাটা শেয়ার হোল্ডাররা দিয়েছে সেটাকে বলা হলো শেয়ার প্রিমিয়াম। সো শেয়ার ক্যাপিটাল আলাদা করে দেখানো আছে, শেয়ার প্রিমিয়াম আলাদা করে দেখানো আছে। তো তারপরে হচ্ছে আপনার রিটেন আর্নিংস এর এই জায়গাটা আছে, নন কন্ট্রোলিং, এগুলো আপনার বেশি কমপ্লিকেটেড, এগুলো দরকার নাই। শর্ট টার্ম আমি এই যে লায়াবিলিটিজ এখানে চলে আসেন, নন কারেন্ট লায়াবিলিটিজ, লং টার্ম লোন আছে দেখেন ওদের 9,78,00,000 টাকার, আর কিছু ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটি আছে। এটাও আপনাদের জন্য এই মুহূর্তেকার খুব ইম্পর্টেন্ট বিষয় না, এগুলো আরো সামনে আরো অ্যাডভান্সড কোর্সে পড়বেন। এটা ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটি ইজ আ ভেরি ইন্টারেস্টিং আইটেম। এইটা গ্লোবালি প্র্যাকটিস হয়, বাংলাদেশেও আছে এবং এটা ইউএস এর মার্কেটেও আছে। সো এটা একটা সময়, বিশেষ করে আপনারা যারা কর্পোরেশনে কাজ করতে যাবেন বা সিএ ফার্মে কাজ করতে যাবেন, আপনাদের জন্য ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটি উইল বিকাম সামথিং অফ ইন্টারেস্ট, অন্যদের জন্য প্রবাবলি নট সো মাচ।
তো দেখেন এখানে নন কারেন্ট লায়াবিলিটির একটা পোর্শন 42 কোটি টাকার আছে, আর শর্ট টার্ম পোর্শন অফ লং টার্ম লোনের যে অংশটা আপনার রেগুলারলি এই বছরের মধ্যে দিতে হবে সেই অংশটাকে আলাদা করে ইয়ে করে রিপোর্ট করে, আর বাকিটাকে হচ্ছে আপনার শর্ট টার্ম লোন হিসেবে দেখানো হয়। ট্রেড ক্রেডিটার্স, তাদের কাছে যারা টাকা পায় সাপ্লায়াররা, আমি একটু আগে যাদের কথা বলেছি সাপ্লায়ারদের কথা, ট্রেড ক্রেডিটার্স সাপ্লায়ার, হ্যাঁ এরা তো লায়াবিলিটি, রাইট, এরা সাপ্লায়াররা এদের কাছে টাকা পায় 25 কোটি 60 লাখ টাকা পেত আর কি 2013 সালের ডিসেম্বর মাসে। প্রভিশন ফর ইনকাম ট্যাক্স, একটা অংশ প্রভিশন রাখতে হয়েছে যে ইনকাম ট্যাক্সের যে অ্যামাউন্টটা এখনো প্রবাবলি দেওয়া হয়নি সেই অংশটা। সাবস্ক্রিপশন ব্লা আরো কিছু ছোটখাটো ইয়ে আছে, এগুলো মিলায় টোটাল কারেন্ট লায়াবিলিটির একটা অ্যামাউন্ট এখানে 592 কোটি টাকা একটা অ্যামাউন্ট দেখতে পাচ্ছে। তারপরে সবকিছু মিলিয়ে ওরা একটা মানে ব্যালেন্স শিট, মানে দুইটা পার্টকে আপনার ব্যালেন্স করার চেষ্টা করেছে। এরপরে দেখেন আমি যদি কনসলিডেটেড স্টেটমেন্ট অফ কম্প্রিহেন্সিভ ইনকাম, আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা সবাই? ওই কানেকশন আনস্টেবল দেখালো তো, আচ্ছা। সো এইটা হলো আরেকটা খুব ইম্পর্টেন্ট জায়গা। আপনারা এদেরকে, আমি এখানে দেখেন প্রত্যেকটা আইটেম ধরে ধরে দেখালাম এই জন্য যে আপনারা যখন এই যে আমরা এখানে যদি ফেরত আসি, এই যে অ্যানালিসিস পার্টে ঢুকবেন, ফাইন্যান্সিয়াল রেশিও ব্যবহার করে যখন অ্যানালিসিস করা শিখবেন, তখন আপনার এই প্রত্যেকটা আইটেমের কিছু না কিছু কাজে লাগবে। সো আমি ওভারঅল খালি একটা নাম বলে দিয়ে ছেড়ে দিতে চাইনি, আমি আইটেম ধরে ধরে দেখালাম আপনাদেরকে, কোথায় কে থাকে না থাকে চোখের সামনে দেখাচ্ছি, সো দ্যাট আপনারা যখন রিয়েল লাইফে এটা নিয়ে কাজ করতে যাবেন আপনাদের খুঁজে পেতে কোনো সমস্যা না হয়, আপনি যেন ইজিলি ভিজুয়ালাইজ করতে পারেন, মুখস্থ করতে যেন না হয়। সো দেখেন এরপরে স্টেটমেন্ট অফ কম্প্রিহেন্সিভ ইনকাম। কম্প্রিহেন্সিভ ইনকাম বলতে আসলে কি মিন করেছে, এটা হলো আপনার ইনকাম স্টেটমেন্ট বা প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট। এক একজন এটাকে এক এক নামে ডাকে, যেই নামেই ডাকুক না কেন আলটিমেটলি পারপাস এটার সেম। দেখেন ফার্স্ট লাইনটাই কি, আপনার মার্কেটিং ডিপার্টমেন্টের সাথে রিলেটেড যেটা ছিল বলেছিলাম, সেলস রেভিনিউ 814 কোটি টাকার সেলস ছিল। তারপর সেখান থেকে ভ্যাট বাদ দিয়ে ওরা একটা নেট রেভিনিউ করেছে, তার মানে এই যে বোল্ড করে যে রেভিনিউটা দেওয়া এটা হচ্ছে আপনার গ্রস রেভিনিউ, ঠিক আছে। আর সেখান থেকে 93 কোটি টাকা, অলমোস্ট 94 কোটি টাকার ভ্যাট পেমেন্ট করতে হয়েছে, বাদ দিয়ে ওরা একটা নেট রেভিনিউ পেয়েছে 720 কোটি টাকা। আমরা যখন অ্যানালিসিস করব তখন আমরা এই গ্রস রেভিনিউ ধরে কাজ করব নাকি নেট রেভিনিউ ধরে কাজ করব, কি মনে করেন? নেট রেভিনিউ। ডেফিনেটলি আমরা নেট রেভিনিউ নিয়ে কাজ করব। কেন বলেন তো? ভ্যাট তো আসলে আমাদের নাই সেটা, রাইট। সো ভ্যাট তো আসলে আমার সেলস এর পার্ট না, ভ্যাট আমি সিম্পলি একটা ভ্যাটের কাস্টোডিয়ান, আমি ভ্যাট কালেক্ট করেছি আমার বায়ারদের কাছ থেকে, আমার কাস্টমারদের কাছ থেকে, বিকজ ভ্যাট ইজ অ্যান ইনডিরেক্ট ট্যাক্স that is levied on the customers. Customers are usually the ones to pay VAT, and me as a company, as a corporation, my job is to collect. My job is that of a custodian only. আমি সিম্পলি আমার কাস্টমারের কাছ থেকে ভ্যাটটা কালেক্ট করব, কালেক্ট করে গভর্নমেন্টের ট্রেজারিতে এটা জমা করে দেব। অলরাইট, সো সেলস ট্যাক্স আর কি। সো নেট রেভিনিউ না, সরি সেলস ট্যাক্স না, এটাকে ধরেন ভ্যাট, ভ্যালুয়েটেড ট্যাক্স মাথায় রাখেন, কারণ সেলস ট্যাক্স আছে আলাদা। নেট রেভিনিউ গেল, নেট রেভিনিউর পরে দেখেন কস্ট অফ রেভিনিউ বা কস্ট অফ সেলসও বলা হয় অনেক সময়। এইখানে 570 কোটি টাকা দেখতে পাচ্ছেন। তারপরে গ্রস প্রফিট 149 কোটি টাকার, এটার সাথে ওরা 25 কোটি টাকার একটা আদার ইনকাম অ্যাড করেছে। কেউ বলতে পারবেন এই আদার ইনকামটা কোন সোর্স থেকে এসে থাকতে পারে? বেসড অন হোয়াট এভার উই হ্যাভ shown in the investment of other companies share capital. very good. এই যে আদার ইনকামে শুধু তাই না, এটা ইনভেস্টমেন্ট ইন সাবসিডিয়ারি থেকে হতে পারে, ইনভেস্টমেন্ট ইন বন্ডস এন্ড শেয়ারস থেকে হতে পারে, মানে অন্যান্য জায়গা থেকে যে জিনিসগুলা, তারপরে ইনভেস্টমেন্ট ইন ফিক্সড ডিপোজিটস এখান থেকে হতে পারে। বুঝতে পেরেছেন এই জিনিসটা? এটা ব্রেকডাউন গেলেই আমরা দেখতে পাবো। এই দেখেন নোট নাম্বার 25 আমাদের মনে, সরি 26 আমাদের মনে প্রশ্ন জেগেছে যে এই আদার ইনকাম বেসিক্যালি কোথা থেকে এসছে, সেটা বোঝার জন্য আমাদেরকে 26 এ চলে গেলেই হবে। তারপর দেখেন তারপর এখান থেকে বাদ দেওয়া হয়েছে কি, অ্যাডমিনিস্ট্রেটিভ এন্ড সেলিং এক্সপেন্সেস। বাই দ্য ওয়ে, আপনারা কেউ বলতে পারবেন যে আদার ইনকামটাকে আলাদা করে এখানে দেখানো কেন হলো? ওটা তো মার্কেটিং ডিপার্টমেন্টের এফর্টস আসেনি, সামথিং লাইক দিস। না, ওটা মার্কেটিং ডিপার্টমেন্টের এফর্টে আসুক আর না আসুক সেটা ম্যাটার করে না, ইনকামটাকে আলাদা করে কেন দেখানো হলো? ওইটা তো মূল বিজনেসের অংশ না, এক্স্যাক্টলি কোর অপারেশনস এর অংশ না। এখানেই আপনাদেরকে একটা কনসেপ্ট আমি মাথায় দিয়ে রাখি যেটা একটু পরেই আমাদের কাজে লাগবে।
ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আমরা যখন করতে যাব। সো যে কোনো বিজনেসে 3 ধরনের অ্যাক্টিভিটি হয়, এটা আপনারা লিখে রাখতে পারেন। যে কোনো বিজনেসে 3 ধরনের অ্যাক্টিভিটি হয়। অপারেশনস, কোর অপারেশনস একটা অ্যাক্টিভিটি, মানে বিজনেসটা যেই পারপাসে এস্টাবলিশ করা হয়েছিল, যেই অপারেশন করার জন্য, সেটাই হলো আপনার হলো কোর অপারেশনস বলে ওটাকে। তারপরে আরেকটা অ্যাক্টিভিটি হয় হলো আপনার ইনভেস্টিং অ্যাক্টিভিটি, আরেকটা অ্যাক্টিভিটি হয় হলো ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি। সো এই যে আদার ইনকাম দেখতে পাচ্ছেন, এই আদার ইনকাম হলো এমন দুইটা অ্যাক্টিভিটি থেকে আসছে যেটা কিনা কোর অপারেশনস এর মধ্যে পড়ে না। মানে এই কোম্পানি তো কিসের কোম্পানি বলেন তো? এটা কোন ধরনের কোম্পানি নিয়ে কাজ করছি আমরা? অয়েল। অয়েল মানে ইঞ্জিন অয়েল বলে। অয়েল মানে অয়েল না, আপনার কি বলে গাড়ির ফিউয়েল না, অকটেন মোবিল না, মানে অকটেন বা ডিজেল এগুলা না, এটা হচ্ছে গাড়ি ইঞ্জিন অয়েল যেটাকে বলে। তো এখন ধরেন ইঞ্জিন অয়েলে যে যখন আপনি এটা নিয়ে কাজ করছেন, আপনার কোর অপারেশন কি করা? তাহলে কি বিক্রি করা? ইঞ্জিন অয়েলটা বিক্রি করা। ইঞ্জিন অয়েল বিক্রি করা। ইঞ্জিন অয়েলের অয়েল নিয়ে আসা বিদেশ থেকে বা লোকাল কোনো জায়গায় রিফাইনারি থেকে নিয়ে, মানে ক্রুড অয়েল নিয়ে আসা, সেটাকে রিফাইন করা, রিফাইন করে এটাকে বটলিং করা, প্যাকেজিং করা এবং এটাকে ডিস্ট্রিবিউট করে মার্কেটে ছড়িয়ে দেওয়া, এবং সেখান থেকে যেই সেলসটা জেনারেট করবে সেই সেলসটাকে আপনার কোর অপারেশনস এর পার্ট হিসেবে ট্রিট করা। কিন্তু এখন আপনার কি কাজ অন্য কোম্পানির শেয়ারে ইনভেস্ট করে সেখান থেকে টাকা কামানো? এটা কি আপনার কোর অপারেশনের অংশ? নো স্যার। নো। এই যে আপনার কোর অপারেশনের অংশ, এটা না। সুতরাং এটার মানে মানে ইঞ্জিন অয়েল বিক্রি না করে যত টাকা কামিয়েছেন, এই পুরো টাকাটা আপনার আসলে কি হিসেবে ট্রিট করতে হবে? আলাদা করে রিপোর্ট করতে হবে, যাতে এটা কি না হয়, মানুষ ধোকা না খায় যে আচ্ছা এটার মধ্যে কত টাকা আছে, মানে কত টাকা কোন সোর্স থেকে আসছে। এই কারণটাকে সাধারণত বলে আলাদা করে রিপোর্ট করতে। আন্ডারস্টুড? ইয়েস। গুড। Yes, এরপর sir. আমরা বাদ দিব হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ এন্ড সেলিং এক্সপেন্সেস। এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এন্ড সেলিং এক্সপেন্সেস এখানে আপনারা দেখে মনে হচ্ছে একটা মাত্র লাইন আইটেম 27 নাম্বারটা, বাট এইটার আন্ডারে অনেক কিছু আছে যেগুলো আপনাদেরকে আলাদা করে দেখতে হবে, কাজ করতে হবে। সো আপনারা নোট নিয়ে রাখেন। কস্ট অফ রেভিনিউ এর নোটটা 25 নাম্বার আপনাদের জন্য এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। আপনাদের নেট রেভিনিউ এর যে নোটটা 24 নাম্বার, এটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। কেন? বিকজ আপনি কোন প্রোডাক্টের থেকে কত, মানে আপনার প্রোডাক্ট মিক্স, মার্কেটিং কোর্সে পড়েছেন না প্রোডাক্ট মিক্স? পড়েছিলাম। জি স্যার, করছি। তো এইটা প্রোডাক্ট পোর্টফোলিও, প্রোডাক্ট মিক্স, এইটা আপনার এটাকে বলে রেভিনিউ অ্যানালিসিস। আপনাকে করতে পারতে হবে যে আপনার কোম্পানি, আপনি যদি সিএফও হন, আপনি যদি ফাইন্যান্স ম্যানেজার হন, আপনার কোম্পানি কোন ধরনের প্রোডাক্ট লাইন থেকে কি ধরনের টাকা কামাই করছে, এটা আপনার নিজেকে জানতে হবে। ঠিক আছে? এটা না জানলে আপনি ভালো অ্যানালিসিস করতেই পারবেন না। কস্ট অফ রেভিনিউ, কস্ট অফ রেভিনিউ এর আন্ডারে 3টা জিনিস পড়বে। যে আপনার হলো ইনভেন্টরি, মানে ডিরেক্ট ম্যাটেরিয়ালস, ডিরেক্ট লেবার এন্ড ওভারহেড। এই জিনিসগুলো আবার কোনটা আপনার কস্ট অফ রেভিনিউ বা কস্ট অফ গুড সোল্ড এর কত পার্সেন্ট, সেই আবার কোনটা আপনার রেভিনিউ এর কত পার্সেন্ট, এগুলো যদি আপনি না বোঝেন, তাহলে আপনি ইনফর্মড ডিসিশন হয়তো ভালো অ্যানালিসিস করতে পারবেন না। সেম ওয়েতে অ্যাডমিনিস্ট্রেটিভ এন্ড সেলিং এক্সপেন্সেস এর আন্ডারে এরকম অনেক মানে সাব আইটেম আছে, যে আইটেমগুলো আপনাকে ইন্ডিভিজুয়ালি কাজে লাগাতে হবে। আন্ডারস্টুড? এইটা আমরা একটু খেয়াল রাখবো যে আমাদের কাজ কিন্তু এই নোটসে গিয়ে কাজ, মানে জিনিসপত্র খুঁজে নিয়ে আসে। সো ওভারঅল ইনকাম ফ্রম অপারেশন দেখেন 122 কোটি টাকার একটা জিনিস দেওয়া হয়েছে। এখানে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে স্যার আদার ইনকামটা তো বলেছেন কোর অপারেশনস এর পার্ট না, তাহলে এটাকে ইনকাম ফ্রম অপারেশনের মধ্যে কেন ইনক্লুড করা হয়েছে? উত্তর হলো যে এটা যদিও বা আদার ইনকামটা কোর অপারেশনের ভেতরে অংশ না, তারপরেও অনেকে লুজলি অনেক সময় এটাকে এই যে ইনকাম ফ্রম অপারেশনের ভিতরে ইনক্লুড করে। দেয়ার আর আদার কোম্পানিজ যারা এটাকে আরো স্ট্রিক্টলি ডিফাইন করে এটা কোর অপারেশন, ইনকাম ফ্রম অপারেশনের মধ্যে ইনক্লুড করে না। এখানে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডসে কিছুটা লিওয়ে বা কিছুটা ছাড় বা কিছুটা দেওয়া আছে যে কোম্পানিগুলো এই জিনিসটা নিয়ে একটু আগে পরে করতে পারবে, as long as they are disclosing it separately। ঠিক আছে? তারপরে দেখেন ফাইন্যান্সিয়াল চার্জ বলতে বেসিক্যালি এখানে ইন্টারেস্টটাই বোঝানো হচ্ছিল, বাট আই এম প্রিটি শিওর যে যেহেতু এখানে ওরা একটু কমপ্লেক্স, আপনারা যদি ওদের ব্যালেন্স শিটটা দেখে আসেন, ওদের ব্যালেন্স শিটে কিন্তু অনেক রকমের ক্যাপিটাল স্ট্রাকচারে অনেক রকমের জিনিসপত্র আছে। আপনাদের মনে থেকে থাকবে ক্যাপিটাল স্ট্রাকচার কি জিনিস, সেটা আমি ক্লাসে অলরেডি দেখিয়েছিলাম। সো ওদের যেহেতু অনেক রকমের জিনিসপত্র আছে, প্রবাবলি ওই জন্য ওরা ফাইন্যান্স চার্জ হিসেবে এটাকে লেখে, অনেকেই লেখে এটা ফাইন্যান্স চার্জ হিসেবে।
তো এটা বাদ দিলে বা এটাকে আমরা নরমালি আপনার বইয়ে যখন দেখবেন এটাকে ইন্টারেস্ট এক্সপেন্স হিসেবে দেখানো হবে। সো ডু নট গেট কনফিউজড যে স্যার তো ক্লাসে পড়িয়েছিল ইন্টারেস্ট এক্সপেন্স, বইতে আছে ইন্টারেস্ট এক্সপেন্স, বাস্তবে আমি যখন কাজ করতে গেছি গিয়ে দেখি ফাইন্যান্সিয়াল চার্জ লেখা, এটা আবার কি জিনিস? এটা বেসিক্যালি ইন্টারেস্ট এক্সপেন্স। আমি যদি 28 নাম্বার নোটে চলে যেতে পারি, আমি এখনই আপনাদেরকে এটা প্রমাণ করে দিতে পারবো বলে আশা করছি। এই যে দেখেন 28 নাম্বার নোট দেখতে পাচ্ছেন, কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল চার্জেস। জি স্যার, দেখতে পাচ্ছি। দেখেন ফার্স্ট আইটেমটা কি? ইন্টারেস্ট অন শর্ট টার্ম লোনস। ইন্টারেস্ট অন শর্ট টার্ম লোন। বলেছিলাম না যে আমার এখানে আসলে এটা ইন্টারেস্ট এক্সপেন্স। তারপর দেখেন ইন্টারেস্ট অন কি? এফসি লোন মানে কি? কেউ বলতে পারবেন? এনি আইডিয়া? এফসি লোন মানে হচ্ছে ফরেন কারেন্সি লোন, ঠিক আছে? ফরেন কারেন্সিতে বিদেশ থেকে ওরা লোন নিয়েছে, সেই লোনের উপরে ইন্টারেস্ট দিতে হয়েছে ওদেরকে 3 কোটি টাকা। আর শর্ট টার্ম লোন লোকাল ব্যাংকদেরকে দিতে হচ্ছে 20 কোটি টাকা, 20 কোটি 43 লাখ টাকার ইন্টারেস্ট দিতে হয়েছিল এই বছরে। এই যে দেখেন, এই কারণে ফাইন্যান্সিয়াল চার্জেস কথাটা আসছে। ইন্টারেস্ট দুইটার বাইরে ওদের আরো দুইটা আইটেম আছে, একটা হচ্ছে ব্যাংক চার্জেস, রাইট? ব্যাংক বিভিন্ন সময় তো ওদের কাছ থেকে বিভিন্ন রকমের চার্জেস নেয়। তো এই চার্জেস নিয়ে ওরা একটা ইয়ে দিয়েছে, 2 কোটি টাকার ওরা ব্যাংক চার্জেস দিয়েছে। ধরেন এলসি খোলা, ওদের তো প্রচুর ইন্টারন্যাশনাল ট্রানজাকশন করতে হয়, এলসি খোলা, ব্যাংক ওদেরকে অ্যাডভাইজারি, যদি ফরেন কারেন্সি লোনটা ব্যাংকের মাধ্যমে ফ্যাসিলিটেটেড হয়ে থাকে তাহলে সেটার জন্য ব্যাংকে একটা সার্টেন ফি দিতে হয়েছে। সবকিছু মিলিয়ে ওরা 2 কোটি টাকার ব্যাংক চার্জ দিয়েছে। লস গেইন অন ইনভেস্টমেন্ট দেখতে পাচ্ছেন, তার মানে হলো এটা ওরা যেই মানে ইনভেস্টমেন্টটা করেছিল সেটার এগেইনস্টে ওরা লস করেছে। দেখেন এখানে গেইন হলে, যেহেতু এটা ফাইন্যান্সিয়াল এক্সপেন্স চার্জেস, রাইট? সো চার্জকে পজিটিভলি দেখা মানে হচ্ছে যদি ওটা ওখানে ইয়া হয়, লস হয়, যেটা কিনা কোম্পানির ক্যাশ ফ্লোকে বা ইনকামকে কমাই দিচ্ছে, সেটা পজিটিভ। আর যদি এটা এখান থেকে গেইন হতো তাহলে এটাকে দেওয়া হতো কি নেগেটিভ করে, এই চার্জেস এর থেকে এটা কমায় দেওয়া হতো। সো এটা দেখে বোঝা যাচ্ছে যে দেখেন এখানে লসটা হচ্ছে আপনার মানে পজিটিভ 77 লাখ টাকা, মানে তার মানে এখানে ওরা লস করেছে, করে 26 কোটি 33 লাখ টাকার মতো ওরা ফাইন্যান্সিয়াল চার্জ হিসেবে শো করেছে ইনকাম স্টেটমেন্ট। ক্লিয়ার এগুলা? কি স্যারেরা ক্লিয়ার? জি স্যার। জি স্যার। কি মজার জিনিস না বলেন? একদম ধরে ধরে সবকিছু বুঝে যাওয়া যায় অনেক কিছু। জি স্যার। আচ্ছা, আমার কাছে অবশ্য খুবই মজা লাগে। তারপরে দেখেন প্রফিট বিফোর ট্যাক্স, তো ডেফিনেটলি আপনারা বুঝতেই পারছেন এখানে প্রফিট বিফোর ট্যাক্স চলে আসবে। ইন্টারেস্ট এক্সপেন্স বাদ দেওয়ার পরে প্রফিট বিফোর ট্যাক্সই পাওয়ার কথা, পিবিটি। সেখান থেকে ওরা ইনকাম ট্যাক্সের জন্য একটা যে প্রভিশনটা করার কথা সেটা করে দিয়েছে। বাই দ্য ওয়ে এটা মাথায় রাখবেন সবসময় যে এই যে ইনকাম স্টেটমেন্টে আপনি যে ট্যাক্সের অ্যামাউন্ট দেখতে পাচ্ছেন আর বাস্তবে যে টাকার ট্যাক্স দেওয়া হয়েছে, এই দুইটা অ্যামাউন্ট কি সেম হবে? এটা হচ্ছে আপনার প্রভিশনাল একটা আইটেম, যেটা কিনা আপনার ওইটার উপরে ডিপেন্ড করে। সো কারেন্ট ট্যাক্স এবং ডেফার্ড ট্যাক্স মিলিয়ে ওরা 27 কোটি টাকার একটা ট্যাক্সের অ্যামাউন্ট এখানে দেখানো আছে। দিয়ে বাদ দিয়ে নেট প্রফিট আফটার ট্যাক্স আসে হচ্ছে আপনার 68 কোটি টাকা। তারপরে ওরা নন কন্ট্রোলিং ইন্টারেস্টের কারণে ওরা কিছু টাকা পয়সা বোধহয় পাইছিল, শেয়ার অফ ব্লা ব্লা, 1 কোটি 45 লাখ টাকার মতো টোটাল কম্প্রিহেন্সিভ ইনকাম হচ্ছে ওদের জন্য এরকম 69 কোটি টাকার মতো আসছে। বোঝা গেল? এটা আমরা ইনকাম স্টেটমেন্ট দেখছি ধরে ধরে। এখানে দেখেন ইন্টারেস্টিং একটা জিনিস দিয়েছে ওরা, স্টেটমেন্ট অফ কম্প্রিহেন্সিভ ইনকাম একেবারে ওদের ইউনিট ভেঙে ভেঙে, অয়েল ট্যাঙ্কার ইউনিট আলাদা কত করছে, ম্যানুফ্যাকচারিং ইউনিট কত করছে, ট্রেডিং ইউনিট কত করছে, 3টা আলাদা আলাদা ইউনিটের পুরাটার মানে ভেঙে ভেঙে দেওয়া আছে। রেভিনিউ দেওয়া কত, কস্ট অফ রেভিনিউ কত, গ্রস প্রফিট কত, আদার ইনকাম কত, সব আলাদা করে দেওয়া আছে, which is great as if you want to analyze their financial statements. তারপরে হচ্ছে স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি, এটাকে স্টেটমেন্ট অফ রিটেন আর্নিংস অনেক সময় বলে। সো শুরুতে ওরা একটা ব্যালেন্স দেখায়, তারপরে এই বছর কত টাকা ডিভিডেন্ড দেওয়া হয়েছে সেটা দেখায়, তারপরে সেই টাকাটা কি দেখায় মানে বাদ দেয়, তারপরে নেট প্রফিট আফটার ট্যাক্স কত এই বছরে অ্যাড হলো সেটা এখানে অ্যাড করে একটা ফাইনাল ব্যালেন্স, টোটাল শেয়ার হোল্ডার্স ইকুইটি। তার মানে হলো বিগিনিং অফ দ্য পিরিয়ড, হ্যাঁ, এই ব্যালেন্স এট 1st জানুয়ারি 2013 ওদের শেয়ার হোল্ডারদের একটা বিগিনিং ব্যালেন্স থাকে। এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা
719 কোটি টাকার একটা ব্যালেন্স বিগিনিং এ আছে। তারপরে কি করতে হয় যে ওই বছরে কোনো নতুন শেয়ার মানি ডিপোজিট নেওয়া হচ্ছে কিনা, সেটা যদি নেওয়া হয়ে থাকে তাহলে সেটাকে ওরা সাধারণত কি করে, অ্যাড করে না সাবট্রাক্ট করে। শেয়ার মানি ডিপোজিট যদি টাকা ঢুকে থাকে তাহলে এটা কি শেয়ার হোল্ডারদের ইকুইটি বাড়ালো না কমালো? অ্যাড করবে স্যার। সো অ্যাড করে দিল, এই যে দেখেন 44 কোটি টাকার জিনিস অ্যাড হচ্ছে, এই যে 44 কোটি টাকা। তারপরে আপনার কি বলছে, অর্ডিনারি শেয়ার ক্যাপিটাল। এই বছরে আর কোনো অর্ডিনারি শেয়ার ক্যাপিটাল আসছে কিনা, অ্যাড হয়েছে কিনা দেখেন। নন কন্ট্রোলিং ইন্টারেস্টের মধ্যে 5 কোটি টাকার মতো অ্যাড হয়েছে, সেটা অ্যাড করে দিচ্ছে ওরা। তারপরে ডিভিডেন্ড ফর দ্য ইয়ার 2012, ওরা ডিভিডেন্ড দিয়ে দিতে চেয়েছে রিটেন আর্নিংস থেকে, এই যে 559 কোটি টাকার ডিভিডেন্ড দিয়ে দিতে হয়েছে। তো সেই টাকাটা ওরা ওখান থেকে বাদ দিয়ে দিল। আর নেট প্রফিট আফটার ট্যাক্স, মানে আগের বছরের ডিভিডেন্ড দিতে ওদের 2012 সালে ডিভিডেন্ড দিতে ওদের 59 কোটি টাকা খরচ হয়েছিল, আর 2013 সালে নেট প্রফিট আফটার ট্যাক্স অ্যাড হচ্ছে, একটু আগে আমরা দেখে আসছি 69 কোটি টাকা, একটু আগে দেখছি কিন্তু মনে আছে ইনকাম স্টেটমেন্টের একদম লাস্টে ছিল। সো এই 69 কোটি টাকা ওরা হচ্ছে আপনার নেট প্রফিট নিজেরা কোম্পানিরা করছে, করে রিটেইন করছে, এখনো ডিভিডেন্ড অ্যানাউন্স করে নাই। আর নন কন্ট্রোলিং ইন্টারেস্টের ওখান থেকে 1,97,00,000 টাকা ওরা লস করছে, করে 67 কোটি টাকার ওরা হলো একটা ফিগার অ্যাড করতে পারছে এই বছর। করার কারণে ওভারঅল কোম্পানির শুরুতে আপনার শেয়ার হোল্ডার ইকুইটি ছিল 719 কোটি টাকা, সেটা এখন বেড়ে হয়ে গেছে 778 কোটি টাকা। এই হলো আপনার শেয়ার হোল্ডারদের মানে কনসলিডেটেড স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন শেয়ার হোল্ডার্স ইকুইটি। আচ্ছা, ফাইনালি আসেন আমরা আমাদের ফাইনালি যেই স্টেটমেন্টটা দেখা দরকার সেটাকে বলছি আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। 3টা অ্যাক্টিভিটির কথা বলেছিলাম না একটু আগে, মনে আছে? ইয়েস স্যার। খেয়াল করে দেখেন, এখানে 3টা অ্যাক্টিভিটি করে ক্যাশ ফ্লো স্টেটমেন্টকে এরকম 3টা ভাগে মানে ভেঙে দেওয়া হয়েছে। ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি, ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটি, আর ক্যাশ ফ্লো কি বলে ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি। তো এখানে দুই ধরনের সাধারণত ইয়া থাকে, ক্যাশ ইনফ্লো আর আউটফ্লো দুইটাই এখানে রিপোর্ট করা হয়, করে লাস্টে আমাদেরকে দেখানো হয় ব্যালেন্সটা। দেখেন নেট ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। সো আমার অপারেটিং অ্যাক্টিভিটি থেকে আসলে ক্যাশ ফ্লো আসা উচিত। সো নেট ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, কথাটা এই কারণে এইভাবে লেখা হচ্ছে। আর যদি টাকা নেট ফিগারটা আমার পকেট থেকে বের হয়ে যায়, মানে হলো নেট ফিগারটা যদি নেগেটিভ হয়, তাহলে কথাটা হবে এরকম, দেখেন নেট ক্যাশ ইউজড ইন ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, রাইট? মানে কত টাকা নেটে দেখেন এই যে 287 কোটি টাকা নেগেটিভ মানে হলো আমি যত টাকা ইনফ্লো করেছি তার থেকে বেশি টাকা আউটফ্লো করেছি। এই জন্য 287 কোটি টাকার সমপরিমাণে আপনার ক্যাশ আউটফ্লো করেছি, যেটা কিনা আমি ইনভেস্ট করার কাজে ব্যবহার করেছি। সেটাই হচ্ছে নেট ক্যাশ ইউজড ইন ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। আর লাস্টেটা দেখেন নেট ক্যাশ ফ্লোস ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে নেট ক্যাশ ফ্লো পজিটিভ, মানে তার মানে এটা পজিটিভ টাকা আমার আসলে নেটের অ্যামাউন্টটা, ইনফ্লো মাইনাস আউটফ্লোটা পজিটিভ। আর এখানে ইনফ্লো মাইনাস আউটফ্লো নেগেটিভ ছিল দেখে নেট ক্যাশ ইউজড ইন বলা হয়েছিল। আর অপারেটিং অ্যাক্টিভিটিসে তো ডেফিনেটলি এটা পজিটিভ হইতে হবে। আপনার নেট ক্যাশ ফ্লো মানে ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিসে যদি ইনফ্লো মাইনাস আউটফ্লো নেগেটিভ হয়, তার মানে আপনার কোম্পানির অবস্থা সিরিয়াস লেভেলের খারাপ। এটা আমরা মাথায় নিয়ে রাখবো, ঠিক আছে? তো দেখেন স্যার স্টার্টআপ গুলা এইগুলা তো স্যার সবসময় অপারেটিং অ্যাক্টিভিটিজ এগুলা নেগেটিভ থাকে, নেগেটিভই থাকবে, এবং এটাই ওদের বিজনেস মডেল। এবং এই কারণেই দেখেন আমরা যাদেরকে নিয়ে কাজ করছি, আমরা কর্পোরেশন নিয়ে কাজ করছি না। স্টার্টআপ গুলাকে কি আমরা স্টার্টআপ মানে কর্পোরেশন নামে ডাকি নাকি স্টার্টআপ নামে ডাকি? ওইগুলো তো কর্পোরেশন, এবং ওইগুলা তো অনেকগুলো স্টক মার্কেট বা এগুলো পাওয়া যায়। জি, মানে এগুলার যেগুলোর কথা আপনি বলছেন, এগুলো একটা কি বলা যায় আনইউজুয়াল কেস। আমরা কি ইউজুয়াল কেসটা শিখে নেই, তারপরে আমরা কোর্সের শেষের দিকে একটা জায়গা রাখবো যে নেগেটিভ অপারেটিং ক্যাশ ফ্লো কোম্পানি যেগুলো আছে স্টার্টআপ টাইপের, তাদের কেসটা আসলে কি, এটা আমরা অ্যানালিসিস করে বলার শেখানোর দেখানোর চেষ্টা করব। হ্যাঁ, আমরা কোর মেসেজ থেকে আপাতত না সরি। দে আর দি এক্সেপশনস, and exceptions I don't want to use them as examples. বুঝে গেল? জি, আমরা প্রচলিত অর্থে যে যাদেরকে কর্পোরেশন মিন করি, their business models are not exactly like them. ওকে, বাট যেহেতু সামনে এই ধরনের কথাবার্তা আসছে বাংলাদেশের মার্কেটেও, আপনার লস মেকিং স্টার্টআপ গুলোকে
শেয়ার মার্কেটে আসার সুযোগ দেওয়া শুরু হয়েছে, এবং আপনারাও হয়তো সামনে বাংলাদেশের আপনারা বাই দ্য টাইম ইউ গাইজ উইল গ্রাজুয়েট, বাংলাদেশের স্টার্টআপ ইকোসিস্টেমের বয়স প্রায় 15 বছর হয়ে যাবে। সো এইরকম 15 বছর বয়সে একটা ইকোসিস্টেমে দেখা যাবে ফাইন্যান্স ডিপার্টমেন্টের ছেলেমেয়েরা বিভিন্ন ফাইন্যান্স কন্ট্রোলার পজিশনে গিয়ে জয়েন করবেন। তো আপনাদেরকে আমরা ডেফিনেটলি ওটা শেখাতে চাই। আমরা এমন ভাবে আপনাদেরকে বের করতে চাই না যে আপনার ওই পার্টটার ব্যাপারে কোনো আইডিয়াই নেই। সো কিন্তু আগে আমরা 99% অফ দ্য কোম্পানিজ যেই ক্যাটাগরিতে বিলং করে সেই ক্যাটাগরিটা আগে শিখে নিই। ওকে, সো দেখেন ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিজ এর আন্ডারে কি কি আছে। ডেফিনেটলি সবচেয়ে বড় আইটেমটা হবে আপনি যেটা আপনি ক্যাশ বিক্রি টিক্রি করে যে টাকাটা কামাই করছেন 715 কোটি টাকা, ক্যাশ রিসিভ ফ্রম ট্রেড এন্ড আদার রিসিভেবলস, আর সবচেয়ে পেমেন্ট দিচ্ছেন এমপ্লয়ীদেরকে, পেমেন্ট টু ট্রেড এন্ড আদার পেয়েবলস 500, এটা বেসিক্যালি যে আপনার ডিরেক্ট ম্যাটেরিয়ালস এর কস্ট, পেমেন্ট ফর অ্যাডমিনিস্ট্রেটিভ এন্ড সেলিং এক্সপেন্সেস 36 কোটি, এই দিয়ে মোটামুটি সুন্দর মতো অনেক কিছু আছে। ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং, পেমেন্ট এগেইনস্ট ক্যাপিটাল ওয়ার্ক ইন প্রগ্রেস, আপনাদের ব্যালেন্স শিটে সেই আইটেম যদি মনে থেকে থাকে, ক্যাপিটাল ওয়ার্ক ইন প্রগ্রেস 245 কোটি টাকা। প্রসিডস ফ্রম সেল অফ ফিক্সড অ্যাসেটস, ওরা ওই বছরে ফিক্সড অ্যাসেট সেল করে দিয়ে 20 লাখ টাকা কামাই করছে। তারপরে এনক্যাশমেন্ট অফ এফডিআরস এন্ড বন্ডস, মানে ইনভেস্টমেন্ট লিকুইডেট করে ফেলছে মোস্ট প্রবাবলি, কিন্তু লিকুইডেট করার কারণে আপনার ইনভেস্টমেন্ট কমে গেছে। ও না, সরি, এনক্যাশমেন্ট হলে হচ্ছে আপনার পজিটিভ হইতো, এটা নেগেটিভ, তার মানে হলো ওরা নতুন করে ইনভেস্টমেন্ট করছে, তার মানে কোম্পানির ব্যালেন্স থেকে কোম্পানির ক্যাশ থেকে এই টাকাটা চলে গেছে কোথায়, এফডিআর এবং বন্ডে ইনভেস্টমেন্টের জন্য। ইনভেস্টমেন্ট করে ফেলেছে মানে এটা একটা ক্যাশ আউটফ্লো। সাবসিডিয়ারি ইনভেস্টমেন্ট, অন্য বিভিন্ন ধরনের ইনভেস্টমেন্ট করে অ্যাকুইজিশন অফ ফিক্সড অ্যাসেট করে আপনার নেট ক্যাশ একটা এইরকম দেখাচ্ছে। তারপরে দেখেন ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিজ, ফাইন্যান্সিয়াল ইনকাম রিসিভড মানে হচ্ছে ডিভিডেন্ড পেয়েছে মোস্ট প্রবাবলি অন্য কোম্পানিগুলো থেকে, ডিভিডেন্ড এন্ড ইন্টারেস্ট, শেয়ার ক্যাপিটাল ইস্যু করেছে এত টাকা, লং টার্ম ডেট পে অফ করেছে খুব সম্ভবত, এটা ফাইন্যান্স যেহেতু এটা নেগেটিভ তার মানে এটা লং টার্ম ডেট পে অফ করে দিয়েছে, টাকা ক্যাশ আউটফ্লো। শেয়ার প্রিমিয়াম রিসিভ করেছে তার মানে টাকা ইনফ্লো হয়েছে, সাবস্ক্রিপশন মানি পে করেছে তার মানে এটা নেগেটিভ হবে, এই যে দেখেন নেগেটিভ 10 লাখ টাকার। ডিভিডেন্ড পেইড ওই কোম্পানিগুলো, এই যে একটু আগে দেখছিলাম না, দেখেন তো এখানে আমাদের 2012 সালের ডিভিডেন্ড ফর দ্য ইয়ার 2012 কত টাকা ছিল দেখেন তো, পড়েন তো কেউ একজন। 596,183,000। হ্যাঁ, মানে 59 কোটি 61 লাখ টাকা, তাই তো? দেখেন ওরা এই টাকাটা আদৌ ক্যাশে দিয়েছে কিনা সেটা প্রমাণ হচ্ছে আপনার এখানে। ডিভিডেন্ড পেইড এখানে কত, 59 কোটি 13 লাখ টাকা, এই টাকার ডিভিডেন্ড অলরেডি ওরা দিয়ে দিয়েছে। তারপরে শর্ট টার্ম লোন 247 কোটি টাকার শর্ট টার্ম লোন ওরা নিয়েছে, দ্যাটস ওয়াই এটা ইনফ্লো। আর ব্যাংকের ওডি ফ্যাসিলিটি প্রবাবলি হলো ড্র ডাউন করার কারণে, ওরা ইউজ না করার কারণে, এটা ইনক্রিজ করার কারণে হয়তো আউটফ্লো হয়ে গেছে 8 কোটি 40 লাখ টাকার। এনিওয়ে, সো এই হলো আপনাদের একটা নেট পজিশন, ক্যাশের পজিশন, ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট এট দ্য বিগিনিং অফ দ্য ইয়ার, আর ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট এট দ্য এন্ড অফ দ্য ইয়ার করে দিয়ে সুন্দর মতো এই জিনিসটাকে ওরা শেষ করেছে। আমরা কি 4টা স্টেটমেন্ট দেখতে পেলাম? লাস্টের জিনিসটা মানে কি, কনসলিডেটেড নেট অপারেশন, কোনটা? এই যে কনসলিডেটেড নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার, ও আচ্ছা পার শেয়ার, পার শেয়ার, এটা এই যে ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট এট দ্য এন্ড অফ দ্য ইয়ার যেটা আছে 17 কোটি 95 লাখ টাকা, অলমোস্ট 18 কোটি টাকা, সেটা দিয়ে সেটাকে ভাগ করেছে, ওদের খুব সম্ভবত 5 কোটি বা 5.5 কোটি শেয়ার আউটস্ট্যান্ডিং থাকার কথা, সেটার ভিত্তিতে ওরা ভাগ দিয়ে এটা 3 টাকা 19 পয়সা করে নিয়ে আসছে। দেখি তো ওদের আসলে আউটস্ট্যান্ডিং নাম্বার অফ শেয়ারস কত। নেট অ্যাসেট ভ্যালু, শেয়ার ক্যাপিটাল 15A। স্যার ক্যাশ ফ্লোর অ্যামাউন্টটাকে পার শেয়ারের ক্যাশ ফ্লো দিয়ে ভাগ করলে তো আই গেস এসে পড়বে স্যার। হ্যাঁ সেটাই আমি তো মুখে না করে এগুলো দেখার চেষ্টা করতেছিলাম। পার্সেন্টেজ অফ হোল্ডিং, নাম্বার অফ শেয়ারস হচ্ছে 23 কোটি সামথিং। এনিওয়ে, কিছু একটা হবে আমাদের আলটিমেটলি। আপনাদের মানে 4টা আমরা দেখছি স্টেটমেন্ট। এখন আমরা তাহলে চলে যাব অ্যানালিসিস এর অংশে, আর একটু ভিতরে ঢুকেছি। সো অ্যানালিসিস করার সময় আমরা কি নিয়ে অ্যানালিসিস করছি আসলে, এই যে সোর্স, যে ইনফরমেশন গুলো আমরা পেলাম, এগুলাকে ব্যবহার করে আমরা এখন অ্যানালিসিসে ঢুকে যাব।
কি কি ধরনের অ্যানালিসিস করা সম্ভব? অ্যানালিসিস করা সম্ভব মেইনলি দুই রকমের। মানে আমরা আপাতত ফাইন্যান্সিয়াল রেশিও অ্যানালিসিসটা দেখব ফার্স্ট। মানে অ্যানালিসিস কিন্তু আসলে অনেক রকমের করা সম্ভব, বাট ফার্স্ট আমরা দেখব একদম বেসিক একজন ফাইন্যান্স ম্যানেজারের জন্য যেটা দরকার সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল রেশিওর অ্যানালিসিসটা দেখা। তো রেশিও কম্প্যারিজনের দুই রকমের করা যায়। একটা হচ্ছে আপনাকে আমরা বলি ক্রস সেকশনাল অ্যানালিসিস, আর একটা হচ্ছে আপনার টাইম সিরিজ অ্যানালিসিস। ক্রস সেকশনাল বলতে বোঝাচ্ছে হচ্ছে সেম টাইম পিরিয়ড মাল্টিপল ফার্মস এগেইনস্ট মাল্টিপল ফার্মস। এটা আর একটু ক্লিয়ারলি আমরা বলছি। আর হচ্ছে এখানে হলো টাইম সিরিজে হচ্ছে সেম ফার্ম এগেইনস্ট মাল্টিপল, এগেইনস্ট বলা দরকার নেই ইনফ্যাক্ট, মাল্টিপল টাইম পিরিয়ডস। ওকে, সো ব্যাপারটা কি রকম? ব্যাপারটা হলো যে রেশিও তো আমরা বিভিন্ন ভাবে ক্যালকুলেট করে ফেলবো। রেশিও করতে গিয়ে যেটা হবে সেটা হচ্ছে যে আপনার, আচ্ছা দাঁড়ান, এটা তো আমি টাইপস অফ রেশিও কম্পারিজন বলছি। এটা রেশিও করতে গিয়ে তো আমরা বিভিন্ন ধরনের রেশিও ক্যালকুলেট করতেই পারি। কি কি ধরনের রেশিও ক্যালকুলেট করতে পারি সেটা বলছি, বাট একটা রেশিওর নিজের আসলে খুব বেশি কিছু এক্সপ্রেস করার ক্ষমতা নাই। রেশিওস ওয়ার্ক, রেশিও অ্যানালিসিস works only when they are used in a particular context, in comparison to some benchmark. বেঞ্চমার্ক শব্দটার সাথে কি আমরা পরিচিত? Yes, sir. বলেন তো বেঞ্চমার্ক জিনিসটা কি আসলে? স্যার এটা একটা স্ট্যান্ডার্ড থাকে স্যার, এন্ড এই স্ট্যান্ডার্ডটাকে একটা গোল হিসেবে ধরে কোম্পানিগুলো তাদের অপারেশন গুলো রান করে। তাহলে আমি বেঞ্চমার্ক শব্দটাকে আমি রিপ্লেস করে দিচ্ছি স্ট্যান্ডার্ড দিয়ে। স্ট্যান্ডার্ডটা তো আমরা বুঝি, তাই না? সো এই কনটেক্সটে ডিফাইন করতে না পারলে আসলে আলটিমেটলি কনটেক্সট ডিফাইন করে নিয়ে কম্পেয়ার করতে না পারলে রেশিও অ্যানালিসিসের কোনো ভ্যালু নেই। এটা সবচেয়ে আগে বুঝতে হবে যে হাউ টু ইউজ ফাইন্যান্সিয়াল রেশিওস থ্রু দ্য মেথড অফ comparison in a particular context. So আমি যদি প্রশ্ন করি how to use financial ratios, what should be the answer? against a particular benchmark. Against a মানে through the use of a particular benchmark in a given context. Context is important. Okay, so কি কি জিনিসপত্র আমরা সাধারণত রেশিও থেকে দেখি? রেশিও থেকে আমরা অনেক রকমের জিনিস দেখি, এক এক গ্রুপ এক এক রকমের জিনিস দেখে। সাধারণত আপনি ফাইন্যান্স ম্যানেজার হিসেবে আপনার সবই দেখাচ্ছে। সো আমার যদি ক্রেডিটর হয়, ক্রেডিটর দেখবে এক ধরনের রেশিও, আর আপনি যদি ইনভেস্টর হন তাহলে আপনি দেখবেন আরেক রকমের রেশিও, আপনি যদি সাপ্লায়ার হন আপনি দেখবেন আরেক রকমের রেশিও, আপনি যদি কোম্পানির ইন্টারনাল টপ ম্যানেজমেন্ট হন আপনি দেখবেন আরেক রকমের রেশিও। ফাইন্যান্স ম্যানেজার হিসেবে আপনাকে সব ধরনের রেশিওই আলটিমেটলি মানে বুঝতে পারতে হবে এবং জানতে হবে। তো কি কি রেশিও আছে আমরা মোটামুটি একটা ছোটখাটো এখানে লিস্ট করে ফেলি। লিকুইডিটি রেশিও, আমরা কি লিকুইডিটি শব্দটার সাথে পরিচিত? জি। Yes, sir. কি জিনিস এটা? স্যার কত তাড়াতাড়ি স্যার একটা অ্যাসেট কে স্যার আমরা ক্যাশে কনভার্ট করতে পারি, এটা একটা লিকুইডিটি স্যার। রাইট, মানে আমার হাতে ক্যাশের কি অবস্থা কত ভালো, মানে আমি কত দ্রুত ক্যাশে কনভার্ট করে ফেলতে পারবো সবকিছুকে, সেটাকে আমরা লিকুইডিটি বলি। এরপরে অ্যাক্টিভিটি রেশিও। অ্যাক্টিভিটি রেশিও কি জিনিস? মানে অ্যাক্টিভিটি জিনিসটা আমার কোম্পানি কতটুকু অ্যাক্টিভ। তাই স্যার কোম্পানি স্যার অপারেশন গুলার যে রেজাল্টটা আসে স্যার একটা ইয়ারে বা একটা পার্টিকুলার টাইম পিরিয়ডে, সেটাকে একটা কম্পেয়ার করে স্যার। মানে এক্স্যাক্টলি ওটা না, অ্যাক্টিভিটি জিনিসটা আমি বুঝাই দিব না, সমস্যা নাই। এটা না পারলেও এমন কোনো কিছু যায় আসে না। তারপরে প্রফিটেবল স্যার, অ্যাক্টিভিটি মাধ্যমে তার প্রফিট কেমন, ভালো আসতেছে না খারাপ আসতেছে? প্রফিটেবল না, আমি প্রফিটেবিলিটি রেশিও নামে আলাদা একটা মানে ইয়া দিব, ক্যাটাগরি দিব, আমি দেখাই দিব, সমস্যা নেই। এফিশিয়েন্সি রেশিও বলো। সরি, এফিশিয়েন্সি, অপারেটিং এফিশিয়েন্সি। এফিশিয়েন্সি, হ্যাঁ, এটাকে কিছুটা হলেও এফিশিয়েন্সি বলা যায়। মানে হচ্ছে অ্যাক্টিভিটি রেশিও বলতে বোঝায় হলো
আপনার কোম্পানি যে অপারেশনস রান করে সেই অপারেশনাল এফিসিয়েন্সি কত ভালো। কথার কথা, আপনি যে টাকাটা, এই যে ধরেন আমরা এই যে যেটা দেখছিলাম এখানে আমি সেলস করেছি দেখেন 790 কোটি টাকার, দেখতে পাচ্ছেন? বা এই বছরে যদি দেখি 812 কোটি টাকা সেল করেছি, আমি যদি ভ্যাট ট্যাট বাদ দেই আমি পাবো 718 কোটি টাকার মতো। ঠিক আছে, এখন এই 718 কোটি টাকা কি পুরোটা ক্যাশে আসছে, নাকি একটা অংশ এখানে আবার ক্রেডিটেও গেছে? হ্যাঁ স্যার, ক্রেডিটও আসছে। ক্রেডিটেও আসার কথা, রাইট? সো সেক্ষেত্রে আমি যদি গিয়ে একটু চেক করে দেখে আসি যে আমার ক্যাশ ফ্লো ফ্রম অপারেশনস এর কি অবস্থা, এই যে দেখেন ক্যাশ রিসিভড ফ্রম ট্রেড এন্ড আদার রিসিভেবলস 715 কোটি টাকা। তার মানে আমি আসলে কোয়াইট এফিশিয়েন্ট ইন টার্মস অফ, মানে প্রথম দেখায় মনে হবে কি আমি কোয়াইট এফিশিয়েন্ট ইন টার্মস অফ কালেকশন। সো কালেকশনের বেসিসে যদি আমি চিন্তা করি তাহলে আমি কিন্তু মনে হচ্ছে যে এটা আমি এই যে কম্প্যারিজনটা আমি করলাম ভালো মন্দ পরের হিসাব, জাস্ট আমি একটা কি কাজ করলাম, আমার ক্যাশ কালেকশন ফ্রম মাই ডিলার্স বা মাই কাস্টমার্স, সেই জিনিসটা কত ভালো বা কত মন্দ, বা কত দ্রুত করি বা কত দেরিতে করি, আমার ক্যাশ কনভার্সন সাইকেল কত লম্বা বা কত শর্ট, এই জিনিসটাই হচ্ছে আপনার মেজার অফ এফিসিয়েন্সি, ওয়ান ওয়ে অফ মেজারিং মাই এফিসিয়েন্সি। আবার আরেকটা ওয়ে অফ মেজারিং, মানে এটা অ্যাক্টিভিটি রেশিওর মধ্যে পড়তে পারে বা অ্যাক্টিভিটি অ্যানালিসিসের মধ্যে পড়তে পারে। আবার আমি আমার ইনভেন্টরিকে বছরে কত দ্রুত মার্কেটে মানে পাঠিয়ে দিতে পারি এবং মার্কেট থেকে এই জিনিসটা বিক্রি হয়ে যায় এবং আমি আবার রিফিল করি মার্কেটে, এবং আমার ইনভেন্টরি শেষ হতে কত দ্রুত শেষ হয় বা কত দেরিতে শেষ হয়, এই জিনিসটাও একটা অ্যাক্টিভিটি অ্যানালিসিসের ভেতরে পড়ে, এফিসিয়েন্সির ভেতরে পড়ে। এইগুলো হচ্ছে আপনার ওইটার মধ্যে পড়ে। সো আপনারা যারা বলছেন যে প্রফিটেবিলিটি, প্রবাবলি ওই জিনিসটা একটু ঠিক করতে হবে, বিকজ প্রফিটেবিলিটি ইজ আ সেপারেট ক্যাটাগরি। হ্যাঁ, প্রফিটেবিলিটি রেশিওস একটা সেপারেট ক্যাটাগরি। আর এখানে ডেট রেশিওস না বলে অনেক সময় লেভারেজ রেশিওসও নামেও এদেরকে ডাকা হয়। ঠিক আছে, প্রফিটেবিলিটি রেশিও। তারপরে আর লাস্টে আছে হচ্ছে আপনাদের এখানে কিছু শিখায় রাখবো, যদিও এই এরপরেও আরো কোর্স আছে এই জিনিস শেখার মতো, সেটা হচ্ছে কিছু মার্কেট রেশিওস, মার্কেট রিলেটেড কিছু ইনফরমেশন নিয়ে এসে এখানে আপনার ইয়ে করা যেতে পারে। সো মার্কেট রেশিওস কেন আমি আলাদা করে বলছি, মার্কেট রেশিওস এর অন্তত পক্ষে একটা লেগ, আপনার তো দুইটা করে ইনফরমেশন লাগে একটা রেশিও ক্যালকুলেট করতে গেলে, যে কোনো একটা লিস্ট আপনি দেখা যাবে আপনি কোথায় পাচ্ছেন না, আপনি অ্যানুয়াল রিপোর্টসে পাচ্ছেন না। কেন? বিকজ এগুলো মার্কেট থেকে এই ডেটাটা নিয়ে এসে ক্যাপচার করে নিয়ে এসে তারপরে ইউজ করতে হবে। এই কারণে এটাকে আমি যদিও এই লাস্টে রেখেছি, দেখাই দিব আপনাদেরকে। সো ধরে রাখেন যে একটা কোম্পানিকে অ্যাজ আ ফাইন্যান্স ম্যানেজার আপনি যদি জাজ করতে চান, তাহলে দিস 5 categories are your primary areas of interest. আপনি যদি এই 5টা ক্যাটাগরির জিনিসপত্র ঠিকমতো ধরতে পারেন, বুঝতে পারেন, কম্পেয়ার করতে পারেন ইন আ গিভেন কনটেক্সট, তাহলে there is a high possibility যে আপনি আপনার কোম্পানি বা আপনি যে কোম্পানি নিয়ে অ্যানালিসিস করছেন সেই কোম্পানির ব্যাপারে আপনার একটা ভালো গ্রাস্প আপনি ডেভেলপ করে ফেলতে পারবেন। যেমন একটু আগে কেউ একজন বলছিলেন, খুব সম্ভবত কে নাফিস বলছিলেন মনে হয়, যে স্যার আমরা ক্যাশ ফ্লো ফ্রম অপারেশনস, আমি যেই মুহূর্তে আপনাদেরকে বললাম যে এটা নেগেটিভ হওয়া খারাপ, নাফিস বলতে পারলো যে স্যার ক্যাশ ফ্লো ফ্রম অপারেশনস তো অনেক স্টার্টআপ কোম্পানি নেগেটিভ হয়। এই যে নিউজটা, এই যে ও তার মানে কি করেছে খেয়াল করেন, ও সাথে সাথে একটা কম্প্যারিজন নিয়ে আসছে কি আসে নাই বলেন, একটা পার্টিকুলার টাইপের কোম্পানির ব্যাপারে একটা কম্প্যারিজন নিয়ে আসলো না? এবং এই কম্প্যারিজনটা কিন্তু ওই কনটেক্সটের জন্য আলাদা। তো এইরকম আপনার মাথায় থাকতে হবে যে লিকুইডিটি রেশিও নিয়ে যখন আমি ভাবছি, তাহলে আমি যে কোম্পানির লিকুইডিটি রেশিওটা নিয়ে কাজ করছি, এই লিকুইডিটি রেশিওটা এই কোম্পানির হিস্টোরিক্যালি কেমন থাকে সেটা যদি আপনি দেখার চেষ্টা করেন, তাহলে আপনি এক ধরনের ইনসাইট পাবেন, এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং হবে। আবার যদি আপনি দেখার চেষ্টা করেন আচ্ছা এই কোম্পানিটা যে ইন্ডাস্ট্রিতে বিলং করে সেই ইন্ডাস্ট্রির কি অবস্থা, সেই ইন্ডাস্ট্রিতে কি অন্যদেরও কি লিকুইডিটির অবস্থা, মানে এর লিকুইডিটি রেশিও গুলা কি এরকম হয়। সো তার মানে হচ্ছে দেখেন আমরা যে টাইপস অফ রেশিও কম্প্যারিজনস দেখিয়েছি, ক্রস সেকশনাল এন্ড টাইম সিরিজ, এই জিনিসগুলাকে আপনার প্রত্যেকটা সব জায়গাতেই কম্প্যারিজন আছে এবং সেই কম্প্যারিজনটা বিভিন্ন দুই ভাবে হয়, মেইনলি ফর দিস 5 ক্যাটাগরিজ অফ রেশিওস। সো এটা হচ্ছে আমাদের মেইন আন্ডারস্ট্যান্ডিং এর জায়গা। সো এখানে
কি কি ক্যাটাগরিজ আমরা ব্যবহার করতে পারি সেই ক্যাটাগরি গুলাকে আমরা ওখানে লিখে দিয়েছিলাম। আমরা এইদেরকে ওইখানে নিয়ে চলে যাই। অলরাইট, এই চলে আসলাম। তো ক্যাটাগরিজ এর পরে আমরা এখন প্রত্যেকটা ক্যাটাগরির আন্ডারে দেয়ার আর ইন্ডিভিজুয়াল রেশিওস, যেগুলাকে আমার প্রথমে ভেবেছিলাম আপনাদেরকে এগুলা কি পড়াবো কিনা, বাট এখন যেটা বুঝতে পারছি এগুলো আপনাদেরকে আসলে দেখায়, অ্যাটলিস্ট বলে দিতে হবে কোন রেশিওটা কিভাবে কাজ করে। ক্যালকুলেশন মেথোডোলজি এগুলো আপনারা মানে বই থেকেই দেখে নিতে পারবেন, এটা খুবই বেসিক জিনিস। আমি আপনাদেরকে দেখাবো কোনটার আন্ডারে কোন কোন রেশিও আমরা কভার করছি বা কোনটার মিনিং কি, এবং অনেকখানি সময় খরচ করতে চাই কশনস ইন ইউজিং ফাইন্যান্সিয়াল রেশিওস এই জায়গাটাতে। অলরাইট, বিকজ আপনি যদি আসলে এই সাবধানতা অবলম্বন না করেন তাহলে একটা ঘটনা ঘটবে যেটাকে আমরা বলি হলো গিগোর নাম শুনেছি না আমরা? Yes, sir. গার্বেজ ইন গার্বেজ আউট। এক্স্যাক্টলি। সো সবসময় মনে রাখবেন ফাইন্যান্সিয়াল রেশিও অ্যানালিসিসের আলাদা করে কোনো ধরনের কোনো ক্ষমতা নাই। আপনি ওদের ওখানে কি দিচ্ছেন, আপনি কি গার্বেজ নিয়ে গার্বেজ ইনপুট দিলে আপনি গার্বেজ আউটপুটই পাবেন। যে আপনি যদি ঠিকমতো কম্প্যারিজনটা না শিখেন তাহলে একটা ফাইন্যান্সিয়াল রেশিওর আলাদা করে কোনো ক্ষমতা নাই আপনাকে কোনো ধরনের ইনসাইট প্রোভাইড করা। whenever you are working in the capacity of a finance manager or a financial analyst or the senior management of a company or even a lender, আপনি কর্পোরেট ফাইন্যান্সের কর্পোরেশনস এ কাজ না করে আপনি যদি ফাইন্যান্সিং এন্ডেও কাজ করেন সেখানেও আপনাকে এটা ব্যবহার করতে হবে। এবং আপনি যদি ওই সময় কনটেক্সট কি করে মানে কনটেক্সট বুঝতে না পারেন তাহলে আপনি ইউ উইল মেক রং ডিসিশনস। সো আসেন আমি লিকুইডিটির কথাতে আসি। লিকুইডিটি বলতে আমরা এখানে যেটা মিন করেছি, এর আগে আপনারা যেটা বলছেন জাসাম বললেন মনে হয় ঠিক ওইটা ঠিক ছিল, কিন্তু ওইটাকে আরেকটু ঘুরায়ে আমাদের এখানে জিনিসটা চিন্তা করতে হবে। ওখানে আমরা কি বলেছিলাম যে আমরা কত দ্রুত একটা অ্যাসেটকে কি করতে পারি, ক্যাশে কনভার্ট করতে পারি, সেই জিনিসটাকেই আমরা লিকুইডিটি বলে এসেছি বা জেনে এসেছি, তাই না? কিন্তু আমরা এখন আপনাদেরকে একটু নতুন আরেক ধাপ সামনে আগায় নিয়ে যাব। এই যে লিকুইডিটির ডেফিনিশন আপনারা দিয়েছেন, এই লিকুইডিটিকে বলা হয় হচ্ছে অ্যাসেটের লিকুইডিটি, বিকজ উই ওয়ার টকিং অ্যাবাউট আ পার্টিকুলার অ্যাসেট। কিন্তু আমরা যখন কোম্পানির কনটেক্সটে আসবো তখন লিকুইডিটিটা আরেকটু ডিফারেন্টলি ডিফাইন করা হয়। ধরেন কারেন্ট লায়াবিলিটি পরিশোধ করার ক্ষমতা এটা। এক্স্যাক্টলি, মানে শর্ট টার্ম লায়াবিলিটিকে শর্ট টার্ম অব্লিগেশন গুলাকে আপনারা সময় মতো রিপে করতে পারেন কিনা সেটাকেই বলা হয় হচ্ছে আপনার লিকুইডিটি ডেফিনিশন। বাট আপনার অ্যাসেটের লিকুইডিটি আর ফার্মের লিকুইডিটির ডেফিনিশনের মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য নাই। কেন নাই বলেন তো দেখি? একটা যেখানে শেষ হয় আর একটা সেখানে শুরু হয়। একটা ফার্ম তো ঘুরে ফিরে অ্যাসেট হোল্ডার, তো অ্যাসেট গুলা যদি দ্রুত কনভার্ট করতে পারে তাইলে তো মানে ওইটার লিকুইডিটি বেশি। এক্স্যাক্টলি, মানে দ্রুত কনভার্ট করতে পারে এবং ওই দ্রুত কনভার্ট করে কি করে ক্যাশ নিয়ে ক্যাশ বানায়, তাই না? ক্যাশটা বানায় আপনার বানায় করে কি ওকে করতে হবে কি তখন? ওই কারেন্ট লায়াবিলিটিটা পে করে দেয়। কারেন্ট লায়াবিলিটি গুলো পে করে স্যার। অ্যাবসলিউটলি বুঝতে পেরেছেন? এটা ক্লিয়ার তো আমাদের কাছে, তাই তো? সো লিকুইডিটির এই ডেফিনিশনটা আমরা একটু মাথায় রাখবো সলভেন্সির এই অ্যাঙ্গেল থেকে। এটা মানে শর্ট টার্ম সলভেন্সির পরিচয়ক এটা আর কি। সো এটার আন্ডারে কি কি ধরনের রেশিও হয়? আমরা একটা রেশিও করি হলো কারেন্ট রেশিও, একটা রেশিও করি হলো কুইক রেশিও। এই দুটো হচ্ছে আপনার মোটামুটি এই লিকুইডিটির আন্ডারে মেইনলি ইউজ করা হয়। কারেন্ট রেশিওটা ক্যালকুলেট কিভাবে করা হয়, যে এটা কারেন্ট অ্যাসেটস, আমি যদি ব্র্যাকেটে লিখি কারেন্ট অ্যাসেট ইজ ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটি। আর কুইক রেশিও যেটা করে যে আপনার এখানে হচ্ছে মানে ইনভেন্টরি, কারেন্ট অ্যাসেট মাইনাস ইনভেন্টরি, এটাকে ডিভাইড করা হয় হচ্ছে কারেন্ট লায়াবিলিটিস দিয়ে। এটা খুবই সহজ ক্যালকুলেশন। চ্যালেঞ্জটা কোথায় বলেন তো? মানে এটা বোঝার এটা তো আর আপনাদেরকে আলাদা করে বোঝানোর কিছু নেই, তাই না? কিন্তু চ্যালেঞ্জটা কোথায়? মানে এই ক্যালকুলেশন বোঝা কোথায় এটা অ্যাকচুয়ালি ইউজ করতে হবে, কনটেক্সটটা বোঝা। কনটেক্সট বোঝা ইজ ইম্পর্টেন্ট ডেফিনেটলি। সাথে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যেটা আপনারা ঝামেলায় পড়বেন, ধরেন আপনি যখন এখানে আসছেন কারেন্ট অ্যাসেটের এই টোটাল লিস্টে, এই ধরেন কনসোলিডেটেড, হ্যাঁ এই যে দেখেন টোটাল কারেন্ট অ্যাসেট, এই যে টোটাল অ্যাসেটের লিস্টটা আছে এইটাকে ঠিকমতো খুঁজে বের করা, আইডেন্টিফাই করা এবং সেটাকে নেওয়া,
এইটা হচ্ছে আপনার একটা চ্যালেঞ্জের মধ্যে পড়লেও পড়তে পারে। ধরেন ইনভেন্টরির ডেফিনিশন যদি খুব ক্লিয়ারলি ডিফাইন করা না থাকে, এখানে এমন একটা আইটেম আছে যে আইটেমটাকে আপনি ইনক্লুড করবেন কিনা কারেন্ট অ্যাসেটের লিস্টের মধ্যে, সেটা আপনাকে কনফিউজ করে দিতে পারে। ধরেন ইন্টার গ্রুপ অর কোম্পানি রিসিভেবলস কত 34 কোটি টাকা। এটা যদি একটা সিগনিফিক্যান্ট নাম্বার হয়, ধরেন আপনার ওর কারেন্ট অ্যাসেট ছিল 734 কোটি টাকা, কিন্তু ইন্টার গ্রুপ আর কোম্পানি রিসিভেবলস এর এখানে কথার কথা 200 কোটি টাকা দেওয়া আছে, তখন কি আপনার মনে একটা অ্যালার্ম বেল বেজে উঠবে নাকি উঠবে না বলেন তো? আপনি কি তখন এটাকে ইনক্লুড করবেন নাকি করবেন না? স্যার এটা ক্যাশে কনভার্ট করা টাফ স্যার, ইনক্লুড করাটা রাইট, আমি এটাই বলতে চাচ্ছি। আপনারা এই ধরনের কিছু মানে রেশিও অ্যানালাইসিস মানে এমন না যে আপনাকে কিছু নাম্বারস দিয়ে দিছে, আপনি খালি নাম্বারস পিক করলেন আর নিয়ে গিয়ে ভাগ করে দিলেন আর হয়ে গেল। রেশিও অ্যানালাইসিস মানে নিজের অনেক জাজমেন্টের কল নেওয়ার জায়গা আছে। এই ইনফরমেশন, এই মেসেজটাই আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করতেছি। দেখেন ইন্টার গ্রুপ অর কোম্পানি রিসিভেবলস, এই টাকাটা চট করে রিয়ালাইজ করা টাফ। এটা কেন মনে হলো আপনাদেরকে? বলেন বলেন তো দেখি, হোয়াট ইজ দ্য লজিক বিহাইন্ড দিস কাইন্ড অফ আন্ডারস্ট্যান্ডিং? স্যার গ্রুপ কোম্পানির থেকে স্যার টাকাটা রিটার্ন নিয়ে আসা স্যার একটু টাইমের বিষয়। কেন মানে কেন কি আপনার আনসার ঠিকই আছে, আমার কোশ্চেন হচ্ছে কেন, ক্যান ইউ টেল মি ওয়াই? স্যার এখানে অনেক আমলাতান্ত্রিক জটিলতা থাকতে পারে স্যার, যেহেতু আফটার অল এটা একটা বিজনেস প্রতিষ্ঠান, একসাথে অনেকগুলো আছে স্যার, সেই জন্য। আচ্ছা, আমলাতান্ত্রিক জটিলতা আপনি মোটামুটি কাছাকাছি গেছেন। আমি আরেকটু গুছায় বলে দিচ্ছি, সেটা হলো এই টাকাটা নিয়ে কি ওই কোম্পানি বসায় রাখছে টাকাটা? না স্যার। তাদের অপারেশনে ও তো আইদার ওর অপারেশনে কাজে লাগাইছে ওর ইনভেস্টমেন্টে কাজে লাগাইছে, তাই না? সো ওই কোম্পানির যদি সলভেন্সি পজিশন ভালো না থাকে, খেয়াল করে দেখেন, ওই কোম্পানি যদি সলভেন্ট না হয় বা ওর লিকুইডিটি সিচুয়েশন যদি ভালো না থাকে, তাহলে কি আপনার লিকুইডিটি সিচুয়েশন কি আসলে ভালো ধরা যায়? না স্যার। না। প্লাস এখানে ধরেন 734 কোটির মধ্যে 34 কোটি টাকার ইন্টার কোম্পানি রিসিভেবল আছে, লেস দেন 10%, প্রবাবলি রাফলি 4 to 5%। তাও ধরেন এটা একটা মোটামুটি নেগলিজিবল অ্যামাউন্ট, কিন্তু এইটাই যদি 200 কোটি টাকা হয়ে যেত, তখন কি আর এটাকে আমি নেগলিজিবল হিসেবে ট্রিট করতে পারতাম? না স্যার। বুঝতে পারছেন এবার যে রেশিও অ্যানালাইসিস কিভাবে আসলে একটা শুভঙ্করের ফাঁকি ক্রিয়েট করতে পারে আপনি যদি সতর্ক না থাকেন? স্যার এইখানে স্যার ইনভেস্টমেন্টস ইন ফিক্সড ডিপোজিট এইটাও তো স্যার ওই রকমই স্যার, একটু এটা ইজ বেটার দেন না, এটা তো ডেফিনেটলি আ লট বেটার দেন, এটার কোয়ালিটি অনেক ভালো আপনার এই ইন্টার গ্রুপ কোম্পানি রিসিভেবলের থেকে। কেন? স্যার হচ্ছে আমি এটা থেকে স্যার হচ্ছে ডিসকাউন্টিংও করা যেতে পারে। না না, কেন মানে ফিক্সড ডিপোজিটের ইনভেস্টমেন্টটা কেন আপনার কাছে মনে হলো যে এটাকে আপনি দ্রুত ক্যাশে কনভার্ট করতে পারবেন না? না স্যার এটা হচ্ছে 1 ইয়ারের ভেতরে স্যার নেওয়া যাবে, একটা শর্ট টার্মের আছে এটা। আর এক্স্যাক্টলি, ওটা স্যার ইন্টারগ্রুপ থেকে নিয়ে আসা স্যার কঠিন, টাফ। এক্স্যাক্টলি দ্যাটস হোয়াট আই এম সেইং। বুঝে গেল? বাট মানে দ্যাট ইজ নট মাই মেইন মেসেজ। মাই মেইন মেসেজ কি সেটা বলেন দেখি। আমি কেন আপনাদেরকে বললাম যে এগুলা ক্যালকুলেট করা ইজ ইজি, বাট চ্যালেঞ্জ আসলে বাস্তব জীবনে অন্যখানে। সেই চ্যালেঞ্জটা কি কি বলতে চাচ্ছি আপনাদের? কোনটা লাইক পিক করব আর কোনটা করব না? আচ্ছা ঠিক আছে, ওটা বুঝছেন আপনি। আমি বলতে চাচ্ছি যে কোনটা পিক করব না, সেই জিনিসটা নিয়ে আমাকে কনফিউজড হয়ে যেতে হবে এবং আমাকে কল নেওয়ার জায়গা আছে। কল নেওয়ার মানে আমি এটা ইনক্লুড করব নাকি করব না, এবং এইটা কেন, এটা যদি আমি না করি তাহলে কি প্রবলেম হবে সেটা আমার মাথায় জানা থাকা উচিত। প্রবলেমটা হবে এই যে আপনার কিছু নাম্বারস দেওয়া আছে, সেটার ভিত্তিতে আপনি একটা অন্ধের মতো ক্যালকুলেশন করে ফেলছেন, কিন্তু সেটার ভিতরে অনেক শুভঙ্করের ফাঁকি রয়ে যাবে, যেটার কারণে আপনার অ্যানালাইসিসটা প্রপারলি রিফ্লেক্ট করবে না রিয়ালিটিকে। এই যে ইন্টার গ্রুপ কোম্পানি রিসিভেবলের এই 34 কোটি টাকার যে ইস্যু, এই টাইপের আরো প্রচুর ইস্যু থাকতে পারে। ধরেন এখানে ইনভেন্টরি, কারেন্ট অ্যাসেটের মধ্যে ইনভেন্টরি আছে 149 কোটি টাকা। এখন আপনার ইনভেন্টরির নেচার যদি এরকম হয়, এক্সপায়ার্ড হয়ে গেছে ইনভেন্টরিটা, বা খুব একটা দ্রুত আপনি চাইলেই এই ইনভেন্টরিকে বেচে দিতে পারবেন না, যদি দ্রুত বেচতে হয়, ধরেন 3 মাসের সময় দিয়েও যদি বেচতে হয়, তারপরেও দেখা যাবে যে এটা জোর করে মার্কেটে ফ্লাডিং করতে গেলে আপনাকে 30% লোয়ার প্রাইসে এটাকে মার্কেটে দিয়ে আসতে হবে।
তখন কি আসলে আপনার ইনভেন্টরির তখন কি আপনার লিকুইডিটি পজিশনটা আপনি আসলে ঠিকঠাক মতো মানে বলতে পারলেন বা রিফ্লেক্ট করতে পারলেন? না স্যার, পারবো না। এটাই বলার চেষ্টা করছি যে আপনারা নিজেরা যে যখন এই প্রত্যেক কোম্পানি নিয়ে কাজ করতে যাবেন, তখন আপনাদের কাজ হলো আপনাদেরকে সব গ্রুপ তো একটা করে কোম্পানি অলরেডি নিয়ে ফেলছেন না? জি স্যার। So, আজকের ক্লাসে আমরা আগেই বলে রেখেছি, আজকের ক্লাসে যা যা পড়িয়েছি আমি, আপনাদের কাজ হলো এই জিনিসগুলা ওই কোম্পানির উপরে মানে করে ফেলা নেক্সট ক্লাসের আগেই। এই উইকে আমরা নেক্সট আবার যখন ক্লাস করবো তার আগেই আপনাদেরকে এই জিনিসটা রেডি করে ফেলতে হবে। ওইটা যখন আপনারা করতে যাবেন, তখন আপনাদের বইতে যদি দেখেন, বইয়ের এই চ্যাপ্টারের লাস্টে একটা হেডিং আছে, আ কমপ্লিট রেশিও অ্যানালিসিস। ঠিক আছে? তো আপনাদের কাজ হলো ওই কমপ্লিট রেশিও অ্যানালিসিস এর ফুল জিনিসটা যেভাবে করা সেটা করে ফেলবেন আপনারা আপনাদের নিজেদের যেই কোম্পানি নিয়ে কাজ করছেন সেই কোম্পানির জন্য। সো সেখানে লিকুইডিটি রেশিও আসবে, আপনার এই কারেন্ট রেশিও আর কুইক রেশিও, তারপরে আপনার অ্যাক্টিভিটি রেশিওর আন্ডারে পড়ে হলো টার্নওভার রেশিও। স্যার কুইক রেশিও নিয়ে একটু বলতে চাই। আপনাদের কি কখনোই আপনারা রেশিও পড়েন নাই? পড়ছি স্যার। তাহলে কি আমার প্রত্যেকটা রেশিও নিয়ে ধরে ধরে এক্সপ্লেইন করা কি প্রয়োজন আছে? স্যার অনেকগুলো ডিফারেন্স থাকতে পারে স্যার, যেমন কুইক রেশিওতে আমরা পড়ছি যে কারেন্ট অ্যাসেট থেকে ইনভেন্টরি প্লাস প্রিপেইড এক্সপেন্সটাও মাইনাস হয়। এটার তো স্যার তার হলো অনেক কম। এইটা নিয়ে স্যার কোনো প্যারা নাই, আমি এইটা নিয়ে আপনাদেরকে কোনো প্যারা দিবই না। আপনাদের বইতে যা আছে আপনারা চোখ বন্ধ করে সেটা ফলো করতে থাকেন, কোনো সমস্যা নেই। অতীতে যা পড়ছেন আমার কথা হচ্ছে আপনি মানে এই রেশিওর মেইন কনটেক্সটটা বুঝেন কিনা। ক্যালকুলেশন মেথোডোলজি নিয়ে রেফারেন্স ম্যাটেরিয়াল কোনটা? স্যার বুক গিটম্যান। বুঝে গেল? স্যার তাও একটু জাস্ট রেশিও গুলো এন্ড ইকুয়েশনটা একটু দেখাই দিলে ভালো হয়। না, আমি আপনাদেরকে এই কিন্ডারগার্টেন স্টাইলের পড়াবো না। আপনাদের বইতে ইয়া আছে না সুন্দর মতো, এই রেশিওর ক্যালকুলেশন মেথোডোলজি, কোনটাকে কি দিয়ে ভাগ করতে হবে, আছে কি নাকি নাই বলেন? আচ্ছা স্যার, বলতেছে জাস্ট মানে কোন রেশিও গুলো আপনি প্রেফার করেন। আমি কোনো প্রেফার করার কিছু নাই, বইতে যা যা আছে আমি ওইগুলো সবগুলো প্রেফার করি। আপনারা বাই নেক্সট ক্লাস এগুলো সবগুলো ক্যালকুলেট করবেন, করে আমাকে সাবমিট করবেন। যখন আপনি যদি এরকম হয় যে আপনি ক্যালকুলেট করতে গিয়ে কোনো একটা আইটেম ইনক্লুড করবেন কি করবেন না সেটা বুঝতে পারছেন না, অথবা আপনি বইয়ের সাথে আপনি বাস্তবে কাজ করতে গিয়ে কোনো চ্যালেঞ্জ ফেস করছেন, অথবা কোনো এক বইয়ের ভেতরে কোনো একটা আইটেম আছে যেটা আপনি বুঝতে পারছেন না, সেটা আমাকে বলবেন, আমি আপনাদেরকে বুঝাই দিব। স্যার বাট মার্কেট রেশিওটা এখানে একদম নতুন। মার্কেট রেশিও এখন করা দরকার নেই, মার্কেট রেশিও খুব সহজ, বাট মার্কেট রেশিও লাগলে করেন না। আমি দেখেন, আমি তারপরে নামগুলো বলে যাচ্ছি এট লিস্ট, সো দ্যাট আপনাদের মাথায় থাকে যে এখানে ইনভেন্টরি টার্নওভার রেশিও, টার্নওভার বলতে ইনভেন্টরি টার্নওভার রেশিও একটা রেশিও, তারপর আপনার এসিপি বা অ্যাভারেজ কালেকশন পিরিয়ড একটা রেশিও বলে, আর হচ্ছে এপিপি বা অ্যাভারেজ পেমেন্ট পিরিয়ড হচ্ছে আরেকটা। এগুলোর প্রত্যেকটার ক্যালকুলেশন মেথোডোলজি বইতে আছে। স্যার বলেন। আরেকটা কথা হচ্ছে যে অনেকেই তো আসলে স্যার ফিনান্স পড়ে নাই, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড আছে। ওকে, তো এখন কি মানে বলেন, মানে ফিনান্সে যারা এক বছর তো আমরা ফাইন্যান্সে পড়ে ফেলি নেই, আমরা এমন কোনো মানে স্যার ওরা স্যার আগে কখনো রেশিও পড়ে নাই, জীবনে শুনেও নাই। কোনো সমস্যা নাই, আমরা তো রেশিও কি জিনিস না জিনিস এগুলো তো সব বুঝাই দিছি নাকি দেইনি? আমরা জাস্ট বলার চেষ্টা করতেছি যে ক্যালকুলেশন মেথোডোলজিটা এটা এতটাই বেসিক, একটা আইটেমকে আরেকটা আইটেম দিয়ে ভাগ করা, আইটেমগুলো কোথায় পাওয়া যাবে সেটাও আমি দেখাই দিচ্ছি। এরপরে এটার পেছনে আর এনার্জি খরচ করাটা আমার কাছে খুব বোকা বোকা মনে হচ্ছে। সায়েন্সের লোকজন যারা আছেন, আপনারা কি আইটেম খুঁজে নিয়ে ভাগের অপারেশনটা করতে পারবেন না বলে মনে করছেন? আপনাদের উপরে তো আমার অতটুকু ভরসা আছে। আমি এবং তারপরেও সুযোগ যেটা দিচ্ছি, আপনারা এটা করার পরে না পারলে ইউ হ্যাভ দ্য এন্টায়ার সেমেস্টার উইথ মি, আমাকে জিজ্ঞেস করেন। বাট আমি আগে থেকেই এই পুরাটা মানে জাস্ট একটা ভাগের অপারেশন আপনাদেরকে মানে করাতে চাচ্ছি না।
ওকে, তারপর জি দেখেন স্যার। টোটাল অ্যাসেট টার্নওভার বলে একটা জিনিস আছে। আর টোটাল অ্যাসেট টার্নওভার জিনিসটা কি, সেটা হচ্ছে একটা সেলস, মানে একটা ফিক্সড অ্যাসেট, মানে টোটাল কোম্পানির টোটাল যে অ্যাসেট বেস আছে সেই অ্যাসেট বেসটা ব্যবহার করে আমি কত টাকার সেলস জেনারেট করতে পারতেছি, মানে সেলস পার ইউনিট অফ টোটাল অ্যাসেট। এটাই হচ্ছে আপনার টোটাল অ্যাসেট, মানে ইয়া করে অ্যাক্টিভিটিটাকে এফিসিয়েন্সি নামে আমি লিখে রাখি, তাহলে আপনাদের জন্য রিলেট করা প্রবাবলি পরে সহজ হবে। যে এখানে আসলে আমরা এফিসিয়েন্সি চেক করি, ইনভেন্টরি টার্নওভার দিয়ে আমরা এফিসিয়েন্সি চেক করি, যে বছরে কতবার আমার ইনভেন্টরি খালি হয়ে যায়, বছরে কতবার আমার ইনভেন্টরি খালি হয়ে যায়। এই নাম্বারটা যত বেশি হয় সাধারণত তত ভালো, বাট দেন এগেন আপনি কার এগেনস্টে কম্পেয়ার করছেন সেটা ম্যাটার করে বেশি। তারপরে লেভারেজ রেশিওর আন্ডারে যদি আমরা আসি, লেভারেজ রেশিওতে আপনার ডেট টু, মানে ডেট রেশিও একটা রেশিও, ঠিক আছে। ডেট রেশিও মানে হচ্ছে ডেট ডিভাইডেড বাই টোটাল অ্যাসেটস, মানে টোটাল লায়াবিলিটিস ডিভাইডেড বাই টোটাল অ্যাসেটস। তারপরে টিআইই নামে একটা জিনিস আছে, টাইমস ইন্টারেস্ট আর্নড, মানে হলো যে ওই কোম্পানিটার যেই যেই টাকা হচ্ছে আর্নিংস বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স, সেটা দিয়ে ওর যেই টাকার ইন্টারেস্ট আসে, মানে কোম্পানিটার যদি ইন্টারেস্ট দিতে হয় 10 টাকা, আর যদি কোম্পানির আর্নিংস বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স হয় 40 টাকা, তাহলে তার মানে হলো যে ও 4 বার, কত টাইমস, 4 টাইমস ওর আর্নিংস দিয়ে ওর ইন্টারেস্ট পেমেন্ট কভার করতে পারবে। আমি আবার বলছি, টাইমস ইন্টারেস্ট আর্নড, এটা দিয়ে কাভারেজ, এটাকে একটা কাভারেজ রেশিও বলা হয়। কাভারেজ রেশিও মানে হলো ওর যে কন্ট্রাকচুয়াল অব্লিগেশন আছে পেমেন্টের, কথার কথা ইন্টারেস্ট পেমেন্ট, এইটাকে ওর আর্নিংস বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স দিয়ে, সেলস দিয়ে না কিন্তু, এটা ওর আর্নিংস দিয়ে ও কতবার কভার করতে পারবে। সো যদি ওর কন্ট্রাকচুয়াল পেমেন্টস হয় 10 টাকা, আর ওর যদি আর্নিংস বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স ইবিআইটি হয় 40 টাকা, তাহলে ও ওই কোম্পানি ওর ইবিআইটি দিয়ে কতবার ইন্টারেস্ট এক্সপেন্স বা কন্ট্রাকচুয়াল অব্লিগেশন কে কভার করতে পারবে? 4 বার। 4 বার পারবে। এটা এটা কেন ইয়া করা হয়, ইম্পর্টেন্ট কেন সেটা বোঝাটা জরুরি। ক্যালকুলেশন মেথোডোলজি ইজ ইজি। যেটা কারণে বোঝা হয়, আপনি যদি কর্পোরেশন হয়ে আপনি ফাইন্যান্সিং কোম্পানির কাছ থেকে লোন আনতে যান, সে আপনার এই জিনিস সবচেয়ে আগে ক্যালকুলেট করে চেক করে দেখবে যে এই কোম্পানি কি ধরেন কস্ট অফ গুডস সোল্ড, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, এগুলা সবকিছু বাদ দিয়ে যেই টাকাটা আর্ন করে, তার যার পরপরই আমার ক্লেম চলে আসবে, মানে ইন্টারেস্টের ক্লেম চলে আসবে। সো ওর ইবিআইটি, মানে ওর ওই অ্যামাউন্টটা, ইবিআইটি আর্নিংস বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স, কত গুণ আমার পেমেন্টের এগেনস্টে। সো এইটা মানে যদি এমন হয় ওদের হঠাৎ করে বিজনেস খারাপ হয়ে যেতে পারে সামনে, আমি তো টাকাটা এখন দিয়ে দিচ্ছি, ও আগামী 5 বছর ধরে হয়তো আমাকে টাকাটা ফেরত দিবে, কিন্তু যদি মানে 5 বছর টাইম ফ্রেমের মধ্যে ওর বিজনেস কত গুণ খারাপ হইলেও আমার টাকাটা ও দিতে পারবে। তো আমার যদি ওই টাইমস ইন্টারেস্ট আর্নড, এটা যদি ওই কোম্পানির বেলায় 4 না হয়ে 8 হইতো, তাহলে কি আমি আরো স্বস্তি পেতাম নাকি আমি আরো দুঃখ পেতাম? স্বস্তি। কেন স্বস্তি পেতাম? কারণ মানে 8 বার এটলিস্ট তার ইন্টারেস্ট পেমেন্টটা আরো 8 গুণ হওয়া লাগবে, অথবা আয়টা 8 গুণ কমা লাগবে। হ্যাঁ, ওর বিজনেসের অবস্থা এমন হতে হবে যে ওর ইবিআইটি, আর্নিংস বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স, এইটা 8 গুণ কমতে হবে যদি আপনার ইন্টারেস্ট কভারেজ ফেল করতে হয়, মানে আপনার ইন্টারেস্ট পেমেন্ট ফেল করতে হয়। বুঝতে পারছেন? দেন এগেন, আমি কি শুধুমাত্র এই একটা 8 গুণ দেখেই ডিসিশন নিয়ে নেওয়াটা ঠিক হবে যে এই কোম্পানিকে আমি লোন দিতে পারি বা পারি না, নাকি আরো কিছু দেখা উচিত আমার? লেভারেজ দেখতে পারি। রাইট, ওই ইন্ডাস্ট্রি যে কোম্পানিকে আমরা লোনটা দিব, ওর ইন্ডাস্ট্রিতে অন্য কোম্পানিগুলার টাইমস ইন্টারেস্ট আর্নড এই রেশিওটার কি অবস্থা, সেটা আমাদেরকে দেখা উচিত।
ওই সেম কোম্পানি গত 5 বছর ধরে ওর টিআই কি অবস্থা ছিল, ভ্যালু কেমন ছিল সেটা দেখা উচিত। এটা কি ক্রমাগত কমছে কিনা সেটা দেখা উচিত। মানে আমি কি বোঝাতে এটাই পারছি আপনাদের? বেসিকলি বেঞ্চমার্ক, রাইট? This is what every ratio needs a benchmark, Yes, sir. probably multiple benchmarks. এই কারণেই আপনাদেরকে দুইটা মেইন ক্যাটাগরির রেশিও কম্প্যারিজন দেখিয়েছি। একটা হলো ক্রস সেকশনাল, তার মানে একই টাইম পিরিয়ডে বসে এগেইনস্ট মাল্টিপল ফার্মস, মানে ইন্ডাস্ট্রির অ্যাভারেজের এগেইনস্টে দেখতে পারেন, ইন্ডাস্ট্রির টপ 3 এর এগেইনস্টে দেখতে পারেন, ইন্ডাস্ট্রির মিডিয়ান এর এগেইনস্টে দেখতে পারেন, ইন্ডাস্ট্রির বটম 25% এর এগেইনস্টে দেখতে পারেন। আবার সো দেখেন প্রত্যেকটা যেটার এগেইনস্টে দেখবেন সেটাই আপনার জন্য একটা বেঞ্চমার্ক। আর টাইম সিরিজ অ্যানালাইসিস হচ্ছে ওই কোম্পানি সেম ফার্ম বলছে কি যে এই কোম্পানির গত 5 বছরে কি অবস্থা ছিল টাইমস ইন্টারেস্ট আর্নডের, সেটা কি ক্রমাগত কমেছে কিনা সেটাও আমার দেখা উচিত। বোঝা গেল? জি স্যার। এই টিআই এর একটা ডিফারেন্ট ভার্সন হচ্ছে ফিক্সড পেমেন্ট কভারেজ রেশিও। আমার বাকি সব সেম থাকবে, আমার এখানে শুধুমাত্র চলে আসবে হচ্ছে লিজ পেমেন্টস, মানে এখানে আমার যেটা ইন্টারেস্ট, এই আই বলতে আমরা তো মোস্টলি মানে শুধু ইন্টারেস্ট কে বুঝিয়েছিলাম, টাইমস ইন্টারেস্ট আর্নড, আর এখানে ইন্টারেস্টের বদলে এটা চলে আসবে ফিক্সড পেমেন্টস, টোটাল অ্যামাউন্ট অফ ফিক্সড পেমেন্টস। ফিক্সড পেমেন্টস বলতে আমরা কি মিন করেছি, ইন্টারেস্টের যে পেমেন্ট গুলো এগুলো তো এক ধরনের ফিক্সড কন্ট্রাকচুয়াল পেমেন্ট, সাথে যদি লিজের কোনো পেমেন্টের অপশন থাকে, লিজ পেমেন্ট, লিজ রেন্টাল যদি দিতে হয়, তাহলে সেটাকেও এখানে আমরা কনসিডারেশনে নেই সাধারণত, সেটাকে ইন্টারেস্টের সাথে যোগ করে দিয়ে তারপর ক্যালকুলেশনটা করি। ওকে, এটাও বইতে আপনার হলো ক্যালকুলেশনের ফুল মেথডোলজি দেওয়া আছে, একটু জাস্ট দেখে নিলেই হবে। দেন আসে প্রফিটেবিলিটি রেশিওস। প্রথম প্রফিটেবিলিটি, একটা কোশ্চেন আছে। জি প্লিজ। এই ফিক্সড পেমেন্ট কভারেজ রেশিওতে লিজ পেমেন্টটা আমি ইন্টারেস্টের সাথে অ্যাড করছি, কিন্তু আবার নিউমারেটরেও অ্যাড করছি কেন? এখানে আপনার ট্যাক্সের একটা ইম্প্যাক্টের কারণে এখানে শুধু ওইটা অ্যাড করছি তাই না, এখানে দেখেন আপনি প্রিন্সিপাল পেমেন্ট, প্রেফার্ড স্টক ডিভিডেন্ড অনেক কিছু অ্যাড করা হচ্ছে, এবং এখানে আফটার ট্যাক্সে একটা জিনিস করা হচ্ছে। আমি আজকে একটু চ্যাপ্টারটা শেষ করি, আপনার এই কোশ্চেনটা আমি নেক্সট ক্লাসে আবার আনসার দিব, ঠিক আছে? আমি তো আগাই। ওকে স্যার। থ্যাংক ইউ। সো প্রফিটেবিলিটি রেশিওর এই জায়গাটাতে তিনটা প্রফিটেবিলিটি আমাদেরকে করতেই হবে। একটা হচ্ছে গ্রস প্রফিট মার্জিন, একটা হচ্ছে অপারেটিং প্রফিট মার্জিন, আর একটা হচ্ছে নেট প্রফিট মার্জিন, এনপিএম। প্রফিট মার্জিনের কনসেপ্টটা ইজ মানে দি মোস্ট ইম্পর্টেন্ট কনসেপ্ট প্রবাবলি আপনারা যদি ইনিশিয়াল লেভেলে একটা কোম্পানিকে নিয়ে ভাবতে চান। নেট প্রফিট মার্জিন, এটার বাইরে গিয়ে আপনারা ইপিএস দেখতে পারেন, এটাও একটা প্রফিটেবিলিটি হিসেবে সাধারণত ধরা হয়। ইপিএস আপনাদেরকে এই যে এখানেই দেখানো হচ্ছিল, দেখতে পাচ্ছিলেন এখানে, এই যে এই দেখেন ইপিএস কনসলিডেটেড, দেখেছেন 2.93 টাকা, এবং সেটাও আবার আপনি স্ট্যান্ডালোন বেসিসে দেখলে হবে না, ওই ইন্ডাস্ট্রি অন্যদের সাথে এগেইনস্টে দেখতে হবে। রিটার্ন অন অ্যাসেটস এন্ড রিটার্ন অন ইকুইটি, এইগুলোই সাধারণত প্রফিটেবিলিটি রেশিও হিসেবে কনসিডার করে। আচ্ছা, আমি যেটা বুঝতে পারছি আপনাদের অনেকের মনেই কনফিউশন থেকে যেতে পারে, আমি সেই চান্স নিতে চাই না। আপনারা হলো আজকে যেগুলো করতে দিছে এগুলো করেন, নেক্সট ক্লাসের শুরুতে আমি আবার যেই রেশিও গুলোকে কভার করি নাই, আমি সেগুলোকে আমি ধরে ধরে লাগলে আরেক দফা ক্যালকুলেশন মেথডোলজিও দেখাই দিব, কারণ ইট সাউন্ডস লাইক আপনাদের কনফিউশন ক্রিয়েট হচ্ছে বা হতে পারে। ঠিক আছে, মার্কেট রেশিওর আন্ডারে আমরা মানে অনেক রকমের মার্কেট রেশিও হয় সাধারণত, আমরা আপাতত প্রাইস টু আর্নিংস রেশিওটা দেখবো, আর মার্কেট টু বুক ভ্যালু যে রেশিও, এই রেশিওটা দেখবো। এই দুটো জিনিস হচ্ছে আপনার এখানে। আর্নিংস বলতে আর্নিংস এর অ্যামাউন্টটা কোথা থেকে পাবো, এই যে এখান থেকে দেখেন টোটাল কম্প্রিহেনসিভ ইনকাম নিতে পারেন, অথবা আপনি নেট প্রফিট আফটার ট্যাক্স নেওয়াটাই বেটার। আমি নেট প্রফিট আফটার ট্যাক্সটাই নিব সাধারণত। বা প্রাইস টু আর্নিংস ক্যালকুলেট করতে গেলে সাধারণত আপনার ইপিএস লাগে, আপনি ইপিএসও নিতে পারেন, এবং এখানে থেকে ওরা যে ইপিএস ক্যালকুলেট করে দিয়েছে অন্ধের মতো সেটাই নিতে হবে এমন কোনো কথা নাই। আপনি শুধুমাত্র নেট প্রফিট আফটার ট্যাক্স সেটাকে আউটস্ট্যান্ডিং নাম্বার অফ শেয়ার দিয়ে ভাগ করে আরেকটা নতুন ইপিএসও বানিয়ে নিতে পারেন। প্রাইসটা পাবেন হচ্ছে আপনি মার্কেট প্রাইস পার শেয়ার অফ দ্য কোম্পানি দ্যাট ইউ আর ওয়ার্কিং অন,
এটা আপনি ডিএসসি থেকে যে কোনো একদিনের ডেটা নিয়ে নেবেন, শুধু মেনশন করে দিবেন যে আপনি কোন দিনের ক্লোজিং প্রাইসটা, ডে ক্লোজিং প্রাইসটা নিয়েছেন ডিএসসির ওয়েবসাইট থেকে, সেটা মেনশন করে দিতে হবে। আর মার্কেট টু বুক ভ্যালু রেশিও হচ্ছে মার্কেট ভ্যালু অফ ইকুইটি, এটাও পাবেন আপনি ডিএসসি তে। ওই কোম্পানির যে পেজটা আছে ওই পেজের মধ্যে গেলে ওই কোম্পানির মার্কেট ভ্যালু অফ ইটস কমন ইকুইটি এটা পাওয়া যাবে। ডিভাইড করবেন আমি সেটাকে কি দিয়ে, আচ্ছা এটা পার শেয়ার বেসিসে করে অনেক, মানে সাধারণত যে রেশিও। সো আপনি মার্কেট ভ্যালু অফ ইকুইটি নেবেন, সেটাকে ভাগ করবেন হচ্ছে আপনি টোটাল নাম্বার অফ আউটস্ট্যান্ডিং শেয়ারস দিয়ে, তাহলে আপনি কি পাচ্ছেন, তাহলে পাচ্ছেন আপনি মার্কেট প্রাইস পার শেয়ার, মানে মার্কেট, মানে এই যে সিম্পল প্রাইস পার শেয়ার, আপনি পি এখান থেকে পি যেটা নিচ্ছিলেন এটাকে এখান থেকে নিতে পারেন, আর সেটাকে ভাগ দিব আমি হচ্ছে বুক ভ্যালু পার শেয়ার দিয়ে। এটা যদি আপনাদেরকে বেশি প্যারা হয় মার্কেট টু বুক ভ্যালু রেশিও, তাহলে করা দরকার নাই, আমি নেক্সট ক্লাসে ক্যালকুলেশন দেখাই দিব না একটা, এরপরে লাগলে করেন, আর যদি এর মধ্যে করে ফেলতে পারেন তাহলে তো কথাই নেই। ঠিক আছে, অলরাইট। কর্শনের জায়গাটা আমি নেক্সট ক্লাসের জন্য রেখে দিচ্ছি। আপাতত আপনাদের নেক্সট ক্লাসে আপনারা আমাকে হচ্ছে ওই যে কমপ্লিট রেশিও অ্যানালিসিস যেটা করার কথা, আমি লিখে দিচ্ছি আবার, কমপ্লিট রেশিও অ্যানালিসিস, এটা একটা স্যাম্পলও দেওয়া আছে আপনাদের, টেবল 3.7 হওয়া উচিত বা 2.7, যে যার যেটা বই সেই অনুযায়ী, এডিশন অনুযায়ী এই টেবিলটাকে ফলো করে করার চেষ্টা করেন। ইউজ the sample table from the book. Okay, স্যার বইয়ে ইন্ডাস্ট্রি এভারেজ দাও, এটা কিভাবে বের করব? আপনি যে ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করছেন সেই ইন্ডাস্ট্রির একটা অ্যাভারেজ রেশিও, আপনি ওই ইন্ডাস্ট্রি যে, মানে ধরেন আপনি যে ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করছেন সেই ইন্ডাস্ট্রিতে তো মানে যেই কোম্পানি নিয়ে কাজ করছেন সে একটা ইন্ডাস্ট্রিতে বিলং করে, সেই ইন্ডাস্ট্রির ব্যাপারে there are other companies in the industry as well, so সবগুলো কোম্পানি নেবেন, নিয়ে তাহলে ওদের থেকে অ্যাভারেজ নেবেন যদি আপনার কোনো গিভেন অ্যাভারেজ দেওয়া না থাকে। স্যার দেওয়া না থাকলে সেটা পরে অনেক কিভাবে ক্যালকুলেট করব? অনেক পোর্টাল আছে যারা কিনা আপনার এটার উপরে অলরেডি রিসার্চ করে ক্যালকুলেট করে দিয়ে রেখেছে, আপনারা সেইগুলোর উপর সার্চ করে ওখান থেকেও ভ্যালু নিতে পারেন। আর স্যার এখানে যে মানে দিয়েছে ওকে, গুড, পোর, এগুলা স্যার মানে কোন কোন ক্যাটাগরিতে ওকে লিখবো, কোন কোন ক্যাটাগরিতে গুড লিখবো এগুলা? এই কলটা আপনারা নেন না, আমি তো চাই আপনাদের কাছ থেকে এই কলটা, যে ধরেন কথার কথা কারেন্ট রেশিও, প্রথম এক্সাম্পলটা যদি নেই, আপনি যে কোম্পানি নিয়ে কাজ করছেন সেটার 2004 সালের ফিগার যদি হয় হচ্ছে 2.04, 2005 এর হয় 2.08, 2006 এর হয় 1.97, আর ইন্ডাস্ট্রি অ্যাভারেজ হচ্ছে 2.05, তার মানে আপনি মোটামুটি অ্যাভারেজ ধরলে 3 বছরের অ্যাভারেজ ধরলে আপনি ইন্ডাস্ট্রি অ্যাভারেজের কাছাকাছি আছেন। ব্যাপারটা কি এরকম না? জি স্যার। তো ওই কারণে দেখেন টাইম সিরিজে আপনি ওকে হিসেবে দেখাচ্ছে এরকম একটা জিনিস, এই জাজমেন্ট ক্যাপাসিটিটাই আমি আপনাদের মধ্যে ডেভেলপ করতে চাই। সো ইউ গাইস কাম আপ উইথ সামথিং, আমি দেখবো আগে আপনাদেরটা, দেখে দেন আমার চ্যালেঞ্জ করার থাকলে আমি জিজ্ঞেস করবো যে এইটা কেন আমরা গুড বলেছি, কেন আমরা ওকে বলেছি, কেন পোর বলেছি। বোঝা গেল? জি স্যার। ওকে, আমরা এটা করি, করতে করতে ইনশাআল্লাহ আরো অনেক কিছু বের হবে, অনেক কোশ্চেন আসবে সামনে, যখন কোশ্চেন আসবে, যত কোশ্চেন আসবে তত ভালো, আমরা চেষ্টা করবো সেই কোশ্চেন গুলাকে। স্যার এই টাস্কটা স্যার ইন্ডিভিজুয়ালি করব স্যার, নাকি জাস্ট প্রত্যেক গ্রুপ থেকে একজন দেখালেই হবে স্যার? প্রত্যেক গ্রুপ থেকে একজন দেখালেই হবে। ওকে স্যার, ঠিক আছে। তো ঠিক আছে, তাহলে আজকের মতো আমরা ক্লাস এখানে শেষ করছি। নেক্সট ক্লাসের শুরুতে আমরা আজকে যেই রেশিও গুলাকে ডিটেইলিং করি নাই, ডিটেইলড ক্যালকুলেশনস দেখাই নাই, আমি সবগুলোর ক্যালকুলেশন দেখাই দিব না, জাস্ট টু অ্যাভয়েড কনফিউশনস। আর আরেকটা জিনিস হচ্ছে যে আপনাদের কমপ্লিট রেশিও অ্যানালিসিস যেটা আপনারা করবেন, সেটা আমরা কিছুটা দেখবো স্যাম্পলিং বেসিসে, দেখে সেটা নিয়ে কথা বলবো। আর ফাইনালি এই ফাইন্যান্সিয়াল রেশিও ইউজ করার সময় যে সকল কশনারি ব্যাপার স্যাপার, সতর্কতামূলক ব্যাপার স্যাপার করতে হয়, যেটার কিছু জিনিস আমি অলরেডি বারবার বলছিলাম, কনটেক্সট করা, কম্প্যারিজন রাখা, একটা মাত্র ফাইন্যান্সিয়াল রেশিওর উপরে বেস করে ডিসিশন না নেওয়া, এরকম কিছু জিনিস আমি ফর্মালি বলে দিব আপনাদের। ওকে স্যার অফলাইনে স্যার। আমরা 2টা ক্লাস করছিলাম, ওই 2টা ক্লাসে কোন চ্যাপ্টারটা কভার করা হয়েছিল স্যার? ওই ক্লাসটাতে আমরা চ্যাপ্টার 1 কভার করেছিলাম। স্যার গেটম্যানের কভার 1? আপনি কি ছিলেন ক্লাসে? জি স্যার।
আচ্ছা, আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা মিনিট আমি কোন ভাবে আগাচ্ছি আমি একটু দেখাই। দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন? ইয়েস স্যার। আমরা এর আগে যা পড়েছি সেটা ছিল এই পার্ট, ফার্ম এন্ড দ্য ফাইন্যান্সিয়াল ম্যানেজার। আজকে আমরা শুরু করেছি ফাইন্যান্সিয়াল অ্যানালিসিস এন্ড প্ল্যানিং। সেটার মধ্যে ফাইন্যান্সিয়াল অ্যানালিসিস এর অংশটা খেয়াল করেন, স্টক হোল্ডার্স রিপোর্ট, তার মানে ডিরেক্টরস রিপোর্টটা যেটা ইউজিং ফাইন্যান্সিয়াল রেশিওস। এই দুটো জিনিস আমরা আজকে দেখেছি। নেক্সট ক্লাসে আমরা এটা শেষ করব আর ফাইন্যান্সিয়াল প্ল্যানিং প্রসেস, ক্যাশ এন্ড প্রফিট প্ল্যানিং এ ঢুকে যাব। এবার আপনারা এই চ্যাপ্টার হেডিং ইউজ করে গেটম্যানের বইতে কোথায় কি আছে একটু দেখেন, কোন চ্যাপ্টারে আছে না আছে এগুলো দেখেন। তো 1 এর কয়েকটা টপিকস পাওয়া যাচ্ছে না, ভ্যালু এন্ড গোল অফ দ্য ফার্ম। এটা কি আপনি মানে পড়েন নাই অলরেডি, ভ্যালু এন্ড গোল অফ দ্য ফার্ম? নো স্যার। আপনারা গোল অফ দ্য ফার্ম পড়েন নাই বিজনেস ফাইন্যান্স কোর্সে? গোল কোর্স, ভ্যালু। হ্যাঁ, ভ্যালু ভ্যালু বলতে আমরা মার্কেট ভ্যালু আর বুক ভ্যালু সাধারণত বুঝাই। আমি ইয়া করে দিব, নেক্সট ক্লাসে একটু মনে করেন আমি দেখাই দিব। ওকে স্যার, থ্যাংক ইউ। স্যার আমাদের নেক্সট ক্লাসটা প্রবাবলি কবে হতে পারে স্যার? আমি এখন শিডিউল ধরে যাওয়ার চেষ্টা করছি। সো আজকে আপনাদের নেক্সট ক্লাস শিডিউলে কবে ছিল? বুধবারে? জি স্যার, বুধবারে। হ্যাঁ, তাহলে বুধবারই হবে। স্যার কোর্স আউটলাইনটা ক্লাসরুমে দিয়ে দিন। বুঝিনি, আবার বলেন। স্যার কোর্স আউটলাইনটা ক্লাসরুমে নাই, দিয়ে দিলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, দিয়ে দেবো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। অলরাইট স্যাররা, আমরা শেষ করছি তাহলে আজকের ক্লাস।